আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তো দেখুন, আজকে আমাদের ক্লাসটা ঠিক 8:30টায় হওয়ার কথা ছিল, কিন্তু ঢাকার বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে নাকি হালকা ঝড়ও হচ্ছে। নেট নেই, অনেক জায়গায় বিদ্যুৎ নেই। তো আক্তার ভাই এই জন্য জয়েন হতে পারছেন না। তো যাই হোক, আমাদের এখানে রেকর্ডিং হচ্ছে, ওটা উনি ঠিক মতো পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আজকে আমাদের এখানে কিছু নতুন অতিথি আছেন। তো আজকে সবাইকে নিয়ে যাক আমরা একটা খুব ভালো একটা জিনিস আমরা এখানে শেয়ার করব। তো শুরুতেই আমি বলবো যে আমরা এখানে যে জিনিসটার জন্য আমরা এখানে সবাই মিলিত হয়েছি সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে হোমিওপ্যাথি নিয়ে আমরা কিছু শিখতে চাই বা কিছু করতে চাই। তো আপনারা দেখেন যে আসলে হোমিওপ্যাথি কিন্তু সামনে অগ্রসর হচ্ছে না, তার মাত্র শুধু একটাই কারণ, সেটা হচ্ছে এটা নিয়ে স্টাডি করা, গবেষণা করা, এটা নিয়ে কেউ ভাবে না। শুধু ভাবে আমি চেম্বার করব, রোগী দেখব, পয়সা ইনকাম করব, ফ্যামিলি নিয়ে সুখ শান্তিতে থাকব। এর বাইরে আর কেউ ভাবে না। এই জন্য একটা নির্দিষ্ট একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে আছে। নতুন কোনো বই বের হয় না, বই আপডেট হয় না। ওই 100 বছর আগে, 70 বছর আগে যেসব বইগুলো লেখা আছে, এনসি ঘোষের বই, বরিকের বই, এরপরে নতুন কোনো ম্যাটেরিয়াল মেডিকা আর আসছে? আসে নাই। কিন্তু একটা জিনিস ভাববেন, সেটা হলো কি, ওয়ার্ল্ড ইজ মুভিং, চেঞ্জিং এভরি মোমেন্ট। এবং এই পৃথিবী বা বিশ্ব যে মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে, এর সাথে সাথে মানুষের যে হ্যাবিচুয়াল যে ফ্যাক্ট, মানে সে কিভাবে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিবে, বসবাস করবে, হুম, হ্যাঁ, এটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং মানুষের সাথে সাথে তার এনভায়রনমেন্টাল অন্যান্য যে জিনিসগুলো আছে, যেসব অন্যান্য যেসব প্রাণী বলেন, রোগ ব্যাধি, যে সমস্ত জীবাণু বলেন, সবগুলোই কিন্তু অ্যাডাপ্টেশন চেঞ্জ করছে। তো এই জন্য বলা হয় যে পৃথিবীটা চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু শুধু পৃথিবী চেঞ্জ হচ্ছে না, সব আস্তে আস্তে ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। রোগের ধরন এখন বদলে গেছে, এখন চেঞ্জ হয়ে গেছে। দেখুন, আজ থেকে 20 বছর 30 বছর আগে জ্বরের ধরন ছিল একরকম, আর এখন জ্বরের ধরন আলাদা। এখন জ্বর হলে সহজেই ছাড়তে চায় না, সহজেই নামতে চায় না। এবং জ্বর হয়ে গেলে কি যে ফিজিক্যাল উইকনেস, মানে তা বলার মতো না। তো এই যে দেখেন, শুধু এটা না, এটা তো জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিলাম। প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা ডিজিজ এর একমাত্র কারণ হলো মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার, বিভিন্ন ধরনের ওষুধের অপপ্রয়োগ। এই অপপ্রয়োগের জন্য এই জীবাণুগুলো কিন্তু বুঝে ফেলছে যে এখন আমাকে যদি বাঁচতে হয় তাহলে এইভাবে আমাকে বাঁচতে হবে। সেও কিন্তু অ্যাডাপ্টেশন করে গেছে পরিবেশের সাথে। এই জন্য বলে সবকিছু চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের এই হোমিওপ্যাথির যে গবেষণা, রিসার্চ যে বিষয়টা, এইটার কিন্তু কোনো চেঞ্জ হয়নি। এই জন্য এটা কিন্তু সামনে এগোতে পারছে না। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? এম আই অডিবল? সবাই কি শুনতে পাচ্ছেন? একজন একটু বলেন। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। তো এই জন্য বলি যে আপনি যদি চলমান বিশ্বের সাথে আপনি যদি তাল মেলাতে চান, আপনি যদি ভালো কিছু করতে চান, আরো যদি অ্যাডভান্স লেভেলে আপনি যদি এগোতে চান, তাহলে আপনাকে আরো সামনে এগোনোর চিন্তা করতে হবে, পাশাপাশি পড়ালেখা এবং এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে, স্টাডি করতে হবে। আমরা ক্লাসিক্যাল ভাবে যারা হোমিওপ্যাথি করি, আমরাও করেছি একসময়, করিনি তা না। এখন আমরা একটা জিনিস দেখলাম, সেটা হলো কি, যে আপনি ক্লাসিক্যাল মেথডে আপনি একটা রোগীর চিকিৎসা দিচ্ছেন, হ্যাঁ, বিভিন্ন লক্ষণ সংগ্রহ করে ধীরে ধীরে সবকিছু যাচাই বাছাই করে একটা মেডিসিনে যাচ্ছেন। ভেরি গুড, ওষুধে কাজ হচ্ছে, আমরা বলবো না যে কাজ হচ্ছে না, অবশ্যই হচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন, বিশেষ করে যখন দেখবেন খুব অ্যাকিউট অথবা মুমূর্ষ রোগী, সেক্ষেত্রে রোগী কিন্তু আপনাকে এত সময় দিবে না। বসে বসে নাম কি, কখন বাড়ছে, কখন কমছে, তার ওই দাদা দাদির এইসব সমস্যা ছিল কিনা, হ্যাঁ, পায়খানার রং কেমন, এটা সেটা, থার্মাল কেমন, এসব কিন্তু আপনি সময় সুযোগ কিন্তু আপনাকে কিন্তু রোগী এসব বলবে না, আর আপনিও এই সুযোগগুলো পাবেন না। তো সেইখানে আপনি কিভাবে তাহলে এই অবস্থার থেকে সামনে এগোবেন?
দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এই জন্য বলি যে সবকিছু যখন চলমান, সবকিছুর অগ্রগতি হচ্ছে, তাহলে আমরা কেন বসে থাকবো, আমরা কেন সামনে এগোবো না? এই জন্য হচ্ছে এই অত্যাধুনিক যে মেথড যেটা বলি আমরা, এটা কিন্তু অত্যাধুনিক না, কিন্তু দেখেন আগের দিনে দেখেন একটা জিনিস যদি ভাবি, আগের দিনে যখন যুদ্ধ হতো মানুষ কিভাবে করতো? ঢাল তলোয়ার নিয়ে, ঢাল তলোয়ার ঘোড়া এগুলো ছিল ওই সেই প্রাচীনকালে। এরপর আস্তে আস্তে কি হলো, সেগুলো চেঞ্জ হয়ে গেল। এরপর বন্দুক আসলো, বন্দুক আসার পরে তারপরে কি হলো, এরপরে তৈরি হলো রকেট, রকেট লঞ্চার, কত কিছু, বিভিন্ন কিছু। আর এখন কি, এখন যে প্লেনগুলো যায় ওগুলো এখন ড্রোন ব্যবহার করতেছে। মানে দিন দিন কত কিছু চেঞ্জ হচ্ছে। তো আমাদেরও দেখেন, আগে আমরা রোগীলিপি করতাম 5 পাতা 8 পাতা 10 পাতা, ঠিক আছে। এখন আমরা রোগীলিপি কিভাবে করব? ওই লিখে আর করবো না, এটা মনের মধ্যে করে ফেলবো, এবং মনের মধ্যে করে আমরা একটা সামারিতে আসব, জিস্ট অথবা থিমে চলে আসব। ওই থিমটা ধরে আমরা রুব্রিক সিলেকশন করে ফেলবো। ওই রুব্রিক এবার কি করবেন, আপনি দেখবেন যারা একটু মানে আগের বা একটু পুরনো যারা আছেন, বয়স্ক অনেক ডাক্তাররা আছেন যারা আমাদের আত্মীয় স্বজন হয়, তো তারা কি করেন, এই যখন আপনার ইয়ে করবেন, রেপার্টরি করেন, দেখবেন খাতায় স্কেল টেনে টেনে কষি, মানে স্কেল টেনে টেনে দাগ দিয়ে দিয়ে তারপরে একটা একটা করে 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 শেষে যোগ বিয়োগ করে তারপরে রেপার্টরিতে পৌঁছায়। কিন্তু এখন কি ওই দিন আছে? এখন কি করব? এখন যুদ্ধ করে মানুষ ফাইটার প্লেন দিয়ে। এখন আমরা কিভাবে এই রেপার্টরি করব? রেপার্টরি করব হচ্ছে একেবারে সফটওয়্যার দিয়ে। এবং এই সফটওয়্যারগুলো কি কি? যেমন কিনা রাডার আছে, তারপরে আপনার ম্যাক রেপার্টরি আছে, এরকম বেশ কিছু রেপার্টরি আছে যেগুলো থেকে আপনি রুব্রিকগুলো হান্ট করতে পারবেন। একেবারে নিমিষেই শুধু বলে দিবেন, সে আপনাকে রেপার্টরি করে দিয়ে দিবে। এখন এই রুব্রিকগুলো যে হান্ট করতে হবে, রুব্রিকগুলো যে আমরা সিলেকশন করব, বাছাই করব, এইটা হচ্ছে আসল কাজ। মানে ডেটা কালেকশন যেটা বলে, ডেটা কালেকশন করে দিলে মেশিনে, তারপর তো সে প্রসেসিং করে রেজাল্টটা দেখাবে, কিন্তু এই ডেটা কালেকশন করা হচ্ছে বড় ফ্যাক্ট। এই জন্য কিন্তু আমাদের এত প্রচেষ্টা, এত স্টাডি, যাই বলেন, শুধু এইটার জন্যই আমাদের এত কিছু করা। আর এটা যখন আপনার করতে করতে অভ্যাস হয়ে যাবে, দেখবেন আপনার কাছে কোনো ব্যাপারই না, যে কোনো রোগী আপনি সহজেই একটা কেস টেকিং করতে দেখেন। আপনি যখন আমাদের এই মেথডে আপনি যখন কেস টেকিং করবেন, একটা কেস টেকিং করতে 1 মিনিটও লাগতে পারে, 10 মিনিটও লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, এমনকি 1 সপ্তাহ লাগতে পারে। ওর কোনো ধরাবাঁধা নিয়ম নেই। দেখা যাচ্ছে আপনি ক্লিনিকে বসে আছেন, আপনার ওয়েটিং রুমে দেখা যাচ্ছে 5 জন 10 জন রোগী বসে আছে। তো আপনার যদি একটা সিসি ক্যামেরা থাকে এবং যদি সাউন্ড যদি করা থাকে, মানে সিসি ক্যামেরার সাথে সাউন্ড যদি, অডিওটা যদি করা থাকে, আপনি কিন্তু আপনার ওই ওয়েটিং রুমে কে কি বলছে, কে কি করছে, আপনি কিন্তু দেখতে পারবেন এবং সেটা সাউন্ডটাও আপনার কানে আসবে। তাহলে আপনি কিন্তু শুধু এই আপনার যখন চেম্বারের ভিতরে ঢুকবে, এখানে তো পাবেনই, আপনি বাইরের থেকেও আপনি ওদের কথাবার্তা, ওদের গেস্টার দেখে আপনি কিন্তু মোটামুটি ধরে ফেলতে পারবেন যে এই রোগী এই মেডিসিনের হতে পারে। আগেই একটা কেস টেকিং কিন্তু আপনি বুঝে ফেলবেন। তো এরকম দেখা যাচ্ছে যখন আমরা বাচ্চাদের কেস টেকিং করি, তখন কিন্তু কথা কম বলি, বা যে বাচ্চা কথাই বলতে পারে না, ধরুন 10 দিনের বাচ্চা, 20 দিনের বাচ্চা, ও তো কথা বলতে পারে না, তাহলে সেখানে আমরা কেস টেকিং কি করব? সেখানে আমরা কেস টেকিং জাস্ট অবজারভেশন, জাস্ট অবজারভেশন। মা বাবা কি বলছে সেটা শুনবো, পাশাপাশি আগে অবজারভেশন করব বাচ্চাটার দিকে, যে ও কি করছে। ও যদি কান্নাকাটি করে, চেঁচামেচি করে, তাহলে আমরা ওর এই কান্নাটা, চেঁচামেচিটা কি করলে বন্ধ হচ্ছে, কি করলে সে আরাম ফিল করছে, সেটা আগে আমরা দেখব। সেই অনুযায়ী কিন্তু আমরা রুব্রিক্সে ঢুকে যাব। অজয় দা, আপনার মাইক্রোফোনটা অফ করেন। তো এখানে বললাম যে কেস টেকিং কিভাবে করতে হয়। আর এই কেস টেকিং, আমাদের এই কেস টেকিং এ কিন্তু কোনো ফরম্যাট থাকে না, যে প্রথমে জিজ্ঞেস করি নাম কি, বয়স কত, সমস্যা কি, হুম শীত না গরম লাগে, কোন খাবারে অসুবিধা, কোনটা খেতে ভালো লাগে, আমাদের এরকম কোনো ফরম্যাট নেই। আমাদের যে কোনো জায়গা থেকে আমরা রোগীর ভিতরে
এন্ট্রি করার চেষ্টা করি, যখন যেটা সামনে আসবে সেই অনুযায়ী কিন্তু আমরা ওই এন্ট্রি পয়েন্টে কিন্তু আমরা ঢুকে যাব। দেখা যাচ্ছে ধরুন একটা রোগী চেম্বারের বাইরে, হ্যাঁ, মা বাবার সাথে আসছে, ছোট একটা বাচ্চা, বয়স কত 8-10 হতে পারে। এবার চেম্বারের সামনেই যখন আসলো তখন সে আর ঢুকবে না, আর ঢুকবে না, মা বাবা জোর করে টেনে ঢুকালো। ওইখানে কিন্তু মোটামুটি আমার বোঝা হয়ে গেল যে এই বাচ্চাটা কোন কোন মেডিসিনের হতে পারে। আমি কিন্তু ওখানেই বুঝে ফেলবো। কেসটাকে কিন্তু আমার ক্লিনিকের বাইরে থেকে শুরু হয়ে গেল, এবং ঢোকার পরে জিজ্ঞাসা করব যে ও আসলে এরকম এরকম করতেছিল কেন, আপনারা ওকে জোর করে আনলেন কেন, ঘটনা কি, বুঝে বলুন তো। তখন কিন্তু মা বাবা বলা শুরু করবে যে ওকে এই 6 মাস আগে বা অমুক এত কয়েকদিন আগে ওর এই সমস্যা হয়েছিল, তো ওই হসপিটালে ভর্তি হয়ে লেগেছিল, ডাক্তারে অনেক ইনজেকশন করেছিল, এটা সেটা। এখন ওর ডাক্তার দেখলেই দেখলেই ভয় লাগে, ডাক্তার ভীতি। সেই ভাবছে যে আপনার এখানে ঢুকলে আজকেও কি ইনজেকশন দেবে কিনা, এইরকম বিভিন্ন ফ্যাক্ট আমরা অবজার্ভ করে মানে বুঝতে পারবো যে আসলে এই বাচ্চাটা ক্লিনিকে ঢুকতে যাচ্ছে না কেন। তো এইভাবে কিন্তু আমাদের কেস টেকিংটা মোটামুটি এইভাবে শুরু করি। তো বাই দ্য ওয়ে, আজকে আমাদের এখানে অনেক নতুন অতিথি আছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। তো দেখুন, আজকে আমরা আমাদের এই প্ল্যাটফর্মে 3-4টে মেডিসিন মোটামুটি শেষ করেছি। আর এই মেডিসিনগুলো আমরা কিভাবে শিখছি, আমরা শিখছি একটু অন্যভাবে। সেটা হলো কি, আমরা যেগুলো ক্লাসিক্যাল যে মেথডে আমরা প্রথম থেকে আমরা শুরু করি, ভেটেরিনারি মেডিকেল যেভাবে পড়ি বা শিখি, আমরা ওখান থেকেও কিছু কিছু শর্ট নোটস বা ওই কিছু সিমটম আমরা এখানে আলোচনা করি। এরপরে আমরা মাইন্ড টেকনিকের বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো আমরা শুরু করেছিলাম হচ্ছে পলিক্রেস্ট যে মেডিসিনগুলো আছে, যে মেডিসিনগুলো আপনার ক্লিনিকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আমরা এরকম 30-32টা মেডিসিনের কথা বলেছি। আমরা তার 3-4টে মেডিসিন মনে হয় অলরেডি শেষ করেছি। তো এই 3-4টে মেডিসিনের রোগী যদি ক্লিনিকে আসে, আমরা মোটামুটি ধরে আমরা মেডিসিনে পৌঁছাতে পারবো। তো আজকে আমরা নতুন একটা মেডিসিনের ইসে যাব, জার্নিতে যাব। তো জার্নিতে যাওয়ার আগে আমি ছোট্ট দুটো কেস বলবো, ওখান থেকে আমরা এই এন্ট্রি পয়েন্টে ঢোকার চেষ্টা করব। তো দেখুন, প্রথম একটা কেস, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে। প্রথম কেসটি একটু মন দিয়ে শুনুন। একটা বাচ্চার বয়স হচ্ছে 5 বছর। 5 বছর। আচ্ছা, ওর গায়ে ভীষণ জ্বর, কত, 103 ডিগ্রি। তো ওকে কি করলো, পাশে ওদের বাসার পাশে একজন হোমিও ডাক্তার আছেন, ওনার কাছে নিয়ে গেলেন। নিয়ে গেলে ওনাকে ওষুধ দিলেন। 2 দিন ধরে ওষুধ খাচ্ছে, কিন্তু জ্বর নামে না। জ্বর 103 থেকে 101 পর্যন্ত আসছে, কিন্তু আর নামে না। তো এবার কি হলো, এবার আমার পরিচিত কিন্তু কি বলল যে ওর তো জ্বর কমছে না, তারা থাকে গ্রামে। এবার আমাকে ফোন দিয়ে বললো যে ওকে, ওর তো জ্বর কমতেছে না, 2 দিন হয়ে গেল। হুম। তো অনলাইনে একটু তুমি একটু দেখো তো কি করা যায়। আমি বললাম ঠিক আছে, ফোনটা দেন। তো যখন অনলাইনে দেখছিলাম বাচ্চাটাকে, তো বাচ্চাদের দেখতে তো কথা কম বলতে হয়, একটু অবজারভেশন বেশি করতে হয়। তো দেখলাম ওর বাবা ওই ক্যামেরাটা ধরলো ওর দিকে, দেখলাম ও ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে। তা আমি জিজ্ঞেস করলাম, মামনি ওঠো ওঠো, দেখো। এবার ওর বাবা বলছে, দেখো তোমার আঙ্কেল কথা বলবে। তো কোনো কথা নেই, কোনো কথার উত্তর টুত্তর দেয় না। এবার মাথা একটু উঁচু করছে, উঁচু করে বল, একটু বিরক্তির স্বরে বলছে, কি হয়েছে? তো বলছে আঙ্কেল কথা বলবে, কিন্তু সে কথা বলতে পারছে না। এবার আমি বললাম, মামনি বলো তোমার কি কষ্ট হচ্ছে, একটু বলো। সে বলছে জ্বর। বলছে, জিজ্ঞেস করলাম আর কি হচ্ছে বলো। আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। কিছু খেয়েছো সকালে? না, খাইনি। মানে যা বলতেছি শর্টকাটে বলতেছে। আচ্ছা, তো কি করতে ভালো লাগছে তোমার? আর কোনো কথা না?
বালিশে মাথাটা দিয়ে একেবারে নেতিয়ে পড়ছে, বালিশে মাথাটা দিয়ে পুরো নেতিয়ে পড়েছে। দিস ইজ দ্য কেস। ওই একটা দুটো সংক্ষেপে বলে বালিশে মাথা দিয়ে নেতিয়ে পড়েছে, তখনও কিন্তু গায়ে 103। আচ্ছা যাই হোক, এবার ওর মাও আসছে বাবাও আসছে। এবার আমি জিজ্ঞেস করলাম ও কালকে থেকে কি করতেছে আর কি বলছে মুখে, একটু বলেন তো। সে বলছে জ্বর যখন একটু কমছে তখন ওই যখন 101 আসতেছে তখন একটু টুকটাক কথাবার্তা বলতেছে, কিন্তু যখন একটু 102 হয়ে গেলে তখন এই একেবারে ডাল হয়ে যাচ্ছে। ওই সময় কি চায়, ও কি চাচ্ছে? তো বলছে ও তো কেমন তেমন কোনো চাওয়াটা তেমন কিছু দেখি না। আমি বলছি তাহলে এই 2 দিন হয়ে গেল ও খাওয়া দাওয়ার তো খাচ্ছেন? বলে না, খাচ্ছে না তো। ওই যখন একটু ইয়ে লাগে ও একটু পানি খায় আর খেতেও চাচ্ছে না, এরকম একটা কন্ডিশন। তো এর মধ্যে দেখেন অবজারভেশনটা কি, এর মধ্যে বাবা মোবাইলে ইটা ক্যামেরাটা ওর দিকে ফিরিয়ে রাখছে, ও কিন্তু শুয়ে আছে, এখন শুনতেছে কিন্তু, কান পেতে শুনছে। এবার দেখলাম ও কিন্তু খেয়াল করে যে পাশে কেউ আছে কিনা বা না আছে কিনা। তো একটু পরে দেখলাম ও একটু মাথা ঘুরালো, ঘুরে দেখলো ওর মা নেই। ও ডাকছে মাম্মি, মাম্মি, এভাবে 2-3 বার ডাকছে। এবার বাবা বলছে কি তোমার মা একটু এসে গেছে, এই রান্না করে গেছে, আসতেছে। মাম্মি, মাম্মি, দিস ইজ দ্য কেস। এই যে কিন্তু আপনার এন্ট্রি পয়েন্ট, এই যে। এবার জিজ্ঞেস করলাম যে ও, ওর যে জ্বর, এই 2 দিন ও ওর কাছে থাকতেছে কে, কাকে সে চাচ্ছে বেশি, আপনাকে না ওর মাকে? বলে আমি তো অফিসে যাই, ওর মাই সবসময় থাকে, সবসময় ওর এই বিছানায় পাশেই থাকে বসে, মাথায় একটু পানির জলপট্টি দিচ্ছে, পানি দিচ্ছে, এই। মা যদি একটু চোখের আড়াল হচ্ছে সঙ্গে সঙ্গে বলে উঠছে যে মাম্মি, মাম্মি, ব্যাস হয়ে গেছে আমার কেস। এবার দেখুন এই যে যে কেসটা, এটা যদি এটা কি আমি কোনো কিছু জিজ্ঞেস করছি আর? না। আগে যে কথাগুলো বলেছি ওইগুলোর থেকে শেষে যে ইমোশনটা পেয়েছি বাচ্চার, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সেটা কি, যে সব সময় মাকে ক্লিং করে আছে, সব সময় মাকে পাশে চাচ্ছে। মা যদি একটু চোখের আড়াল হচ্ছে সঙ্গে সঙ্গে মাকে ডাকছে। কিছু কিছু বাচ্চা আছে পুরো মার হাত ধরে থাকে, এটাও এক ধরনের ক্লিং। কিছু কিছু বাচ্চা আছে মেন্টালি ক্লিং, মনের দিক থেকে, মন থেকে সবসময় চাচ্ছে মা পাশে আছে, পাশে থাকুক। কিন্তু এখানে কিন্তু মা যখনই দেখছে যে পাশে নাই, একটু দূরে সরে গেছে, যদি ওয়াশরুমে যায় বা কিচেনে যায়, সঙ্গে সঙ্গে সে কিন্তু মা মা বলে ডাকছে। এটাকে বলে মেন্টালি কিলিং। তো এই বাচ্চার কেসটাকে যখন আমরা ইয়ে করি, ডিকোড করি, তখন দেখুন এখানে কয়েকটা রুব্রিক ধরা হয়েছিল। খুব ভালো করে শুনেন, কয়েকটা রুব্রিক ধরা হয়েছিল। আচ্ছা দেখি আমি একটা জিনিস শেয়ার করতে পারি কিনা, আমি তো স্ক্রিন শেয়ার করতে পারতেছি না। স্ক্রিন শেয়ার আমি এটা ভালো করে বুঝি নাই। তো যাই হোক, দেখি এটা শিখে করতে হবে। এখানে দেখেন কয়েকটা রুব্রিক আমরা এখানে ধরেছিলাম। একটা হচ্ছে কি, যে বাচ্চাটা একটা দুটো কথা বলেছিল, আর কিন্তু কথা বলতে তার বিরক্তি ভাব, মানে কথা বলতে তার একদমই ভালো লাগছে না। কখন ভালো লাগছে না? যখন তার জ্বর বেশি, যখন গায়ে একটু জ্বর কম থাকতেছে তখন একটু টুকটাক কথা বলছে, একটু ভালো লাগলে। যখন 101-এ নেমে আসে, যখন 3 উঠে যায় তখন কি অবস্থা তা তো জানেন। তখন তার কিছুই ভালো লাগতেছে না, একেবারে মাথা বালিশে দিয়ে চুপচাপ শুয়ে আছে। মাঝে মাঝে এবার একটু খেয়াল করছে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, যখনই দেখছে যে, সবসময় ভাবছে আমার মা পাশে আছে, যখনই দেখছে যে মা পাশে নেই তখনই কিন্তু মামা বলে ডাকছে। তো এখানে যদি আমরা চিন্তা করি, এখানে আমি 4-5টা রুব্রিক ধরেছিলাম। নাম্বার 1 দেখেন, প্রথম হচ্ছে ডালনেস, ডালনেস হিট ডিউরিং, আমি লিখে দিচ্ছি, সবাই লিখে ফেলে না। আর কেসটা তো শুনছেন, কেসটা শুনছেন। আর আমাদের এখানে এই যে আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপে এই রেকর্ডিং গুলো এখানে দেয়া হয়, পরে আবার এখান থেকে রেকর্ডিং দেখা যায়, শোনা যাবে। তো এখানে প্রথম রুব্রিক ধরেছি কি, মাইন্ড ডালনেস
ডালনেস হিট ডিউরিং, মাইন্ড ডালনেস হিট ডিউরিং মাইন্ড দুটো রুব্রিক দিয়েছি আর দুটো দিচ্ছি। প্রথমে বলেছি কি ডালনেস হিট ডিউরিং, যখন তার জ্বর তখন কিন্তু সে পুরো ডাল হয়ে গেছে। আর একটা কি দিয়েছি টরপর, টরপর মানে কি একেবারে নেতিয়ে পড়া, নেতিয়ে পড়েছে, মানে ওর গায়ে শক্তি বা কিচ্ছু নাই, একদম টরপর মানে হচ্ছে বাংলায়, খাঁটি বাংলায় বলে হচ্ছে আমরা তেলিয়ে পড়া। আমরা ওটা ব্যবহার করি না, আমরা বললাম যে নেতিয়ে পড়া, যখন তার গায়ে শক্তি এনার্জি কোনো কিছুই থাকে না, একেবারে কথা বলতে ভালো লাগে না, নেতিয়ে পড়ে, সেটাকে বলে হচ্ছে টরপর। তাহলে দুটো রুব্রিক কি বললাম, ডালনেস হিট ডিউরিং আর একটা হচ্ছে মাইন্ড টরপর। এবার আরো সেই রুব্রিকগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আর দুটো রুব্রিক দিয়েছি, একটা হচ্ছে কি ইরিটেবিলিটি পেইন ডিউরিং, কি বললাম মাইন্ড ইরিটেবিলিটি পেইন ডিউরিং, মানে যখন তার জ্বর হচ্ছে তখন কিন্তু একটু বিরক্ত হয়ে যাচ্ছে, সে কথা বলতে ভালো লাগছে না, মাইন্ড ইরিটেবিলিটি পেইন ডিউরিং। আর একটা কি সব থেকে গুরুত্বপূর্ণ যে রুব্রিক, সেটা হচ্ছে মাইন্ড ক্লিঙ্গিং চিলড্রেন ইন, কি বললাম ক্লিঙ্গিং চিলড্রেন ইন মাদার চাইল্ড ক্লিংস টু দ্য সিঙ্গেল পালসেটিলা। তো দেখুন এই বাচ্চাটিকে পালসেটিলা 200 15 মিনিট পর পর 3টে ডোজ দেওয়া হয়েছিল, 15 মিনিট পর পর 3টে ডোজ দেওয়া হয়েছিল। ঠিক আধা ঘন্টা পরেই ঘাম দিয়ে জ্বর শুরু, মানে ছাড়া শুরু হয়ে গেল, ঘাম দিয়ে জ্বর ছাড়া শুরু। আবার রাত মানে 2টো 3টের দিকে আবার ধুম করে আবার এইভাবে জ্বর উঠে গেল, সাই সাই করে। 3টের সময় আমাকে ফোন, কি ব্যাপার কমে গেল দেখলাম, আবার বাড়লো কেন? ওয়েট ওয়েট ওয়েট, জাস্ট ওয়েট। যে প্লাসিবো ছিল বললাম যে ওইটা খাওয়াতে থাকো, ওইটা খাওয়াতে থাকো চামচে করে, আর মাথায় পানি দাও। ওই জ্বর পরের দিন মানে 3-4 ঘন্টা পরে, মানে ভোর 6টা 6:30টার দিকে আবার জ্বর পড়ে। এইবার যে গেল তো গেল, আর নেই, শেষ, একবারে সুস্থ। তো দিস ওয়াজ দ্য কেস। তো কেসটাকে আসলে আপনাকে বুঝতে হবে যে আমি কোন জায়গায় আমি নক করব, কোন জায়গায় আমার এন্ট্রি পয়েন্ট। ঠিক মতো জায়গায় যদি আপনি ঢুকতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, একবারে কেস একবারেই খতম। আর যারা না বোঝেন তারা কি করবেন, পালসেটিনা দিয়ে দিবেন, পালসেটিনায় কাজ না হলে বেলেডোনা দিবেন, বেলেডোনা না হলে ব্রায়োনিয়া দিবেন, এইভাবে দিতে থাকবেন। আর এখন তো প্যাটেন্ট ওষুধ পাওয়া যায়, কি যেন ফিব্রিন না কি যেন, ওতে সবগুলো কম্বিনেশন আছে, 4-5-6-7টা মেডিসিন ওর সাথে কম্বাইন করা আছে, ওইটা খাওয়ায়। কিন্তু দেখুন এগুলো আসলে কিন্তু হোমিওপ্যাথি, এগুলো কিন্তু মানে পিওর হোমিওপ্যাথি যেটা, এগুলো কিন্তু অ্যালাউ করে না। আমরা আসলে সমস্যাটা এইখান থেকে কিন্তু শুরু। এই যে যত কোম্পানি আছে প্যাটেন্ট কোম্পানি,
এরা কিন্তু আমাদেরকে আসলে হ্যান্ডস আপ করে রাখছে, মানে হ্যান্ড গ্রিপ করে রাখছে, এটাকে বলা হয়, মানে হাত বেঁধে রাখছে। কারণ তারা এসে বলছে যে এত কষ্ট করার দরকার কি, জ্বর হলে এডে দিবেন, জ্বর হলে এডে দিবেন, দিয়ে দেখেন কাজ না হয়। তো কাজ হচ্ছে, ঠিক আছে হচ্ছে, কয়টা কাজ হচ্ছে? 10টা রোগীর মধ্যে ওই ওষুধ দিয়ে কয়টা ভালো করতে পারতেছেন? 3টা, 4টে, তাও না। 3টে হলো, আর বাদ বাকি কি হয়? এমনও কিছু কিছু ক্লিনিক আছে, আমি নিজেই দেখেছি, আমার বন্ধুরাও আছে, নাম বলতে চাই না, নাপা এক্সট্রা, এই যে 500 mg যেটা আছে, গুঁড়া করে রাখে, গুঁড়া গুঁড়া করে রেখে ওইগুলো একেবারে সিরাপের মতো গুলাই দিয়ে বলে এগুলো খাওয়াবেন, চামচে করে খাওয়াবেন। কত বড় ভয়ঙ্কর ব্যাপার আপনি জানেন? মানে এরা হচ্ছে মাস্কিং বলে, এগুলো হচ্ছে মুখোশধারী ডাক্তার। এগুলো বলা ঠিক না, কিন্তু দেখেন, আপনি এগুলো কেন করতে যাবেন? আপনি অসৎ পথে কেন যাবেন? আপনাকে উপরওয়ালা এই চেয়ারে বসিয়েছেন ভালোভাবে শিখিয়ে ডাক্তারি করার জন্য, আপনি কেন অসৎ পথে যাবেন? এইভাবে তো আপনি বেশি দূর এগোতে পারবেন না। তো আমি নিজেই দেখেছি, আমার এক আত্মীয় আছে ডাক্তার আমার এলাকায়, ওরে কি পরিমাণ রোগী! আমি অবাক হয়ে যাই যে এইভাবে প্যাটেন্ট দিয়ে দিয়ে, শুধু প্যাটেন্ট না, ওর ওখানে হারবালও আছে, হারবালও আছে, প্যাটেন্টও আছে, আবার কি একটা চায়না মেশিন কিনে নিয়ে আসছে, রোগী গেলেই আগে ফুল বডি চেক আপ করায়। ফুল বডি চেক আপ করার কি আছে? আমার হয়েছে এই সমস্যা, আমার পাইলস হয়েছে, বা আমার অন্য কোনো সমস্যা আছে, চেক আপ করার কি দরকার? না না না, তোমার প্যারামিটার গুলো ঠিক আছে কিনা দেখতে হবে, প্রেশার কত আছে, তোমার গ্লুকোজ কত আছে, তারপর তোমার কোলেস্ট্রল আছে কিনা, ওই মেশিনে নাকি সবগুলো বলে দেয়। কি বিজনেস বোঝেন? তা ওই চেক আপ করতেই 1200 টাকা বিল আসে, শুধু চেক আপেই 1200 টাকা। এই অল বডি চেক করে দিবে, প্রায় 6-7টা আসে, রিপোর্ট আসে। তো এগুলো তো আসলে, মানে কি বলবো, এগুলো হলো বোগাস, এগুলো আসলে কিছুই না। কিন্তু ওদের মানে মেশিনের যে মেজারমেন্ট, এমন একটা রিপোর্ট আপনাকে ওটা দিয়ে বলবে, আপনি কিন্তু একেবারে অবিশ্বাস করতে পারবেন না। সুন্দর একটা একেবারে মানে একটা আহ, ভালো একটা রেঞ্জের মধ্যে থেকে ওরা কথা, মানে রিপোর্ট গুলো দিবে, আপনার অবিশ্বাস হবে না। কিন্তু আপনি যখন বাস্তবে একটা ক্লিনিকে গিয়ে আপনি যখন ইয়ে করবেন, ইনভেস্টিগেশন করবেন, দেখবেন ডিফারেন্স হয়ে গেছে, ফার ফার ডিফারেন্স হয়ে গেছে। তো এটা তো আসলে হোমিওপ্যাথির এগুলো তো আহ, মানে অ্যালাউ করে না। হ্যানিম্যান কি বলে গেছে, যে আপনাকে একদম পিওর একজন হোমিওপ্যাথ হতে হবে, আপনার ভিতর কুসংস্কার থাকবে না, আপনার ভিতরে কোনো ছলচাতুরি থাকবে না। এই যদি থাকে, তাহলে কিন্তু আপনি সামনে এগোতে পারবেন না। তো সেটাই বলবো যে আপনি শেখেন, না জানলে আপনি শেখেন। আপনি শিখতে, দেখা গেল আপনি শিখতে গেলে আপনার পয়সা খরচ হবে, সময় খরচ হবে, পরিশ্রম হবে, এগুলো দিতে হবে। এইগুলোর ফল কিন্তু পরে আগামীতে আপনি সেগুলো সব, গাছ লাগালে যেমন ফল পান সেরকম পাবেন। আপনাকে পয়সা খরচ করতে হবে, সময় খরচ করতে হবে, পরিশ্রম করতে হবে। তা নাহলে আপনি তো যে কোনো একটা, দেখেন একটা বিজনেস করতে গেলেও কিন্তু আপনার এগুলো লাগবে। যে কোনো একটা বিজনেস, আপনার পয়সা খাটাতে হবে, পরিশ্রম দিতে হবে, সময়ের জন্য অপেক্ষা করতে হবে, তাহলেই আপনি সেই বিজনেসে একটা ফ্রুটফুল একটা রিটার্ন পাবেন। তো এখানেও আমাদের যে, আমরা যে ডাক্তার, আমরা কিন্তু, আমরা এক ধরনের কিন্তু বিজনেস, কিন্তু এটা একেবারে একটা সৎ বিজনেস। একেবারে উপরওয়ালা আপনাকে সরাসরি এই চেয়ারে বসিয়েছেন সমাজের মানুষকে সেবা দেওয়ার জন্য। আপনার হাতে কিন্তু একজনের, মানে আপনার হাত দিয়ে কিন্তু একটা মানুষকে, অসুস্থ মানুষকে সুস্থ করে দিচ্ছে। আপনার অবস্থান কোথায় তাহলে আপনি বোঝেন? সমাজের আর কেউ পারবে আপনার মতো একজন অসুস্থ মানুষকে সেবা দিয়ে সুস্থ করে দিতে, জীবন ফিরিয়ে দিতে? এর থেকে আর কত এর থেকে আর বড় প্রাপ্তি কি আছে? কিন্তু আমরা কি করতেছি, এই সুযোগ পেয়েও আমরা সেগুলোকে কাজে লাগাচ্ছি না, আমরা মিসগাইড হচ্ছে, আমরা ভুল পথে যাচ্ছি। যে পথটা সহজ, যে পথটা মানে সৎ পথ, সেটা না গিয়ে আমরা রং ওয়েতে গিয়ে আমরা আমাদের যে পেশা, এই পেশাকে সামনে এগোতে পারছি না। এই জন্য বলবো যে একটু পড়াশোনা করতে হবে, একটু চোখ কান খোলা রাখতে হবে। যেখানে আপনি জ্ঞান পাবেন, জ্ঞানের সন্ধান পাবেন, হোমিওপ্যাথি বিশেষ করে, আপনি সেখানে যান। যেখানে সেমিনার হচ্ছে সেখানে যান, ইউটিউবে পাচ্ছেন সেখানে দেখেন, তারপরে বই পাচ্ছেন ভালো, সেখানে যা লেখা আছে পড়েন। আপনি তো বুঝদার মানুষ, কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য সেটা আপনি, যেটা অগ্রহণযোগ্য সেটা বেছে দিবেন, মাথা থেকে ঝেড়ে ফেলবেন, যেটা বুঝবেন যেটা না এটা কাজের,
এটা পড়লে আমার কাজ হবে, এটাই পিওর, এটাই লিগ্যাল, এটাই মানে ট্রুথফুল, আপনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন, বাকিটা ঝেড়ে ফেলে দেবেন। কিন্তু আমাদের সমস্যা হলো কি, যে আমরা যখন বাজারে বই কিনতে যাচ্ছি, বইয়ের মধ্যেই অনেক গন্ডগোল আছে, অনেক গড়মিল আছে। আমি নিজেও দেখেছি যে কিছু কিছু ইংরেজি বই, সেই ইংরেজি বইগুলো যে অনুবাদ করেছে, দেখছি বিভিন্ন জনের বিভিন্ন বই অনুবাদ করেছে, এই অনুবাদগুলো হয়নি, সঠিক হয়নি। গুগল ট্রান্সলেটর ব্যবহার করে এগুলো অনুবাদ করা হয়েছে। এখানে কোনো ভাবের অনুবাদ নেই, শুধু আক্ষরিক অনুবাদ করা হয়েছে। এই জন্য এই বইগুলো পড়তে গেলে মাথায় কিছুই ঢোকে না। এই বইগুলো পড়ে মাথায় আপনি কিছুই নিতে পারবেন না। ক্লিনিকে ব্যবহার করা তো দূরের কথা, এই বইগুলো পয়সা একেবারে পানিতে দেওয়া। আমি নিউ মার্কেটের আলিগড় থেকে আমি অন্তত 20 থেকে 30টা বই কিনছি, সেই বইগুলো আমার আলমারিতে পড়ে আছে। কিন্তু পড়তে গেলে আমি বুঝতে পারি যে আসলে কথাটা এরকম হবে, এরকম না হয়ে এরকম হয়ে গেছে। পরে ওই কথাগুলো আমি রেপার্টরিতে খোঁজার চেষ্টা করি যে কোন কথাগুলো থেকে এরকম একটা বাংলা এখানে ভার্সানটা দিল। তখন মনে মনে হাসি, হায় রে, এই যে হচ্ছে ট্রান্সলেট, জাস্ট গুগলকে দিয়ে ট্রান্সলেট করানো। গুগলে কি বোঝে? গুগলে কি বোঝে যে আমি কি চাচ্ছি, আমার মনে কি আছে? আমি একটা ওয়ার্ড লিখে দিচ্ছি, হুম, সে তার মতো বলে দিচ্ছে। সেদিন দেখলাম খুব সুন্দর একটা মজার জিনিস, একটা ছেলে বলছে যে আর্জেন্টিনার খেলা দেখবো, আর্জেন্টিনার খেলা। তা গুগলে রিপ্লাই দিল কি, আজরাইলের খেলা। তো না 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 না, ফুটবল খেলা। এবার উত্তর দিল কি, ফুটপাতে মেলা। তো দেখেন, গুগলকে আপনি মুখে বলবেন একটা, ও ঠিক মতো না বলে 2-3টা এদিক সেদিক বলে ফেলবে। আর আপনার যদি সেটুক নলেজ যদি না থাকে যে আসলে একটা লাইন আমি বললাম বা লিখে দিলাম, সেটা সে কিভাবে অনুবাদ করছে, এটা কি আমার বইয়ের লাইনের সাথে আমার যে মেন্টাল ফিলিং ওর সাথে মিলছে কিনা, আমার তো সেটুক বুঝতে হবে। কিন্তু সেটুক না বুঝে যা মোটামুটি হয়েছে সব বইতে লাইন বাই লাইন সাজিয়ে দিয়ে উপরে উপরে লিখে দিছে যে অমুক রাইটারের, ফেরিংটনের বই, অমুকের বই, অ্যালেনের বই, হ্যাঁ, কি নোটস, এইসব লিখে লিখে সব ছাপাই দিছে। যখন দেখছি যে ভালো বই, অমুক রাইটারের বই, পড়তে গেলে সবাই তো বুঝতে পারে না, যারা একটু বোঝে তারা বুঝতে পারে যে এর মধ্যে এই যে যে এক বস্তা ধান, এর মধ্যে ধান আছে এতগুলো আর চিটে আছে এতগুলো। এই জন্য বলি আসলে আমাদের যারা হোমিওপ্যাথি করার চেষ্টা করি কিন্তু এগোতে পারছি না একটাই কারণে, যে আমাদের ভালো কোনো মানের বই নেই, যে বই দেখে আমরা সঠিকভাবে সঠিকভাবে আমরা গাইড পেতে পারি এবং সঠিকভাবে মেডিসিন সিলেকশন এবং কেস টেকিং করতে পারি, সেটা নেই। এই জন্য আমরা এখন কি করি, আমরা এখন এই যে কোথায় ভালো জিনিস আছে আমরা দৌড়াদৌড়ি ছোটাছুটি সেখানেই করি। আমরা ইন্ডিয়া পর্যন্ত যাই, বিভিন্ন ওয়েবিনারে অংশগ্রহণ করি। আমি এই সিস্টেমে 10 বছরের উপরে আছি, তাই আমি মনে করি যে আমি কিছুই শিখি নাই, কিছুই জানি নাই। রোগী ক্লিনিকে আসলে তাই আমি ভয় পাই যে এটা পারবো তো, কত দূর যাবে, দেখি দেখা যায়। কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি পারছি, কিছু না কিছু তো অবশ্যই পারছি, তা নাহলে তো এরকম ইয়ে না। কিন্তু আমার কথা হলো যে শিখতে হবে, লেগে থাকতে হবে, লেগে থাকলে আপনি পারবেন। যে যেখান থেকে নলেজ পাওয়ার সুযোগ পাবেন সেখান থেকে নেবেন। আপনি আগে শেখেন, ভালো করে আগে শেখেন, তারপর আপনি ইনকামের চিন্তা করেন। তবে আর একটা পয়েন্ট আছে, সেটা হলো কি, দেখা যাচ্ছে কি, আপনি যদি একেবারে মোটামুটি ফিটিং ফাটাং ভালো করে সেজে গুজে, মানে ভালো করে শিখে আপনি যদি একটা চেম্বার দেন, আপনার চেম্বারটা উঠতে অল্প সময় লাগবে, চেম্বারটা অগ্রগতি হতে মানে ডেভেলপ করতে অল্প সময় লাগবে। কিন্তু দেখা গেল আপনি চেম্বার দিলেন, আপনি তেমন কিছু জানেন না, ওই এনসি ঘোষের কিছু ম্যাটেরিমেডিকা, তারপরে বরিকের, অ্যালেনের এই বই খুলে খুলে পড়ে পড়ে শিখে আপনি কেস টেকিং করে ওষুধ দেওয়া শুরু করলেন, কিন্তু কি হলো, আলটিমেটলি ওষুধে কাজ করলো না। তখন আপনি ভাববেন তাহলে এই বইতে বেটারা লিখছে এগুলো কি ভুল লিখছে, আমি ওষুধ দিচ্ছি কাজ হচ্ছে না কেন? ওই যে বললাম, তারা তাদের ভিউ থেকে ওটা লিখেছে ওই সেই 50 বছর আগে। এখন মানুষের চাল চলন, আচার ব্যবহার, সবকিছু অ্যাডাপ্টেশনে পুরো চেঞ্জ হয়ে গেছে। একটা রোগী মনে করেন প্রথমে একজন হোমিও ডাক্তারের কাছে গেল, ওষুধ খেলো, খাওয়ার পরে কাজ হলো না। এবার আরো একজনের কাছে গেল, সেখানেও কাজ হলো না। এবার আরেকজনের কাছে গেল, গিয়ে তারপরে এবার তার মুখের ভাষণটা কেমন হবে, যে দেখুন, হোমিওপ্যাথিকে বিশ্বাস করতাম, 2 জনের কাছ থেকে ওষুধ খেলাম, কোনো কাজ হয়নি। এবার আপনি বলবেন, আপনি কি পারবেন ঠিক মতো ওষুধ দিতে? আমার রোগ কি সারবে? যদি সারে তাহলে দেন, নাহলে দরকার নেই। দেখেন, তার কিন্তু
টকিং মানে টোন অফ ভয়েস কিন্তু চেঞ্জ, ইমোশন চেঞ্জ, ঠিক আছে, ফিলিংস পুরো চেঞ্জ। এখানে তাহলে মেডিসিন কি আসবে? আগে কিন্তু সে পয়সা খরচ করেছে, সময় নষ্ট করেছে, কাজ হয়নি। এবার আপনার কাছে সে কনফার্মেশন চাচ্ছে যে আপনি কি দিতে পারবেন আমাকে ওষুধ ভালোটা, যাতে আমি সুস্থ হবে, যদি হয় তাহলে দেন, নাহলে দরকার নেই। তার মানে কি, আগে 2 জায়গায় ওষুধ খেয়ে সে বিট্রে হয়েছে, সে আগে ঠকে গেছে। এবার আপনার কাছে যেন না ঠকে, এই জন্য তার অ্যাসিওরেন্স আছে। দিস ইজ কি হায়োসিয়ামাস, ফিয়ার বিট্রেড অফ বিং, আর কি ইনসাইটিং আদার, আপনাকে ইনসাইট করছে, যদি হয় তাহলে দিন। এটা ডেলিরিয়ামও ধরা যাবে, যখন দেখবেন মানুষের মোড অফ টকিং ডেলিরিয়াস ওয়েতে চলে গেছে। ডেলিরিয়াম মানে কি? ডিরেলমেন্ট অফ মাইন্ড। নর্মাল টোন থেকে যখন দেখবেন আলাদা হয়ে গেছে, অনেক সময় কেউ কেঁদে দেয় কথা বলতে বলতে, ডেলিরিয়ামে চলে গেল। অনেক সময় স্বাভাবিক টোন থেকে হাই টোনে চলে যায়, ওটাও ডেলিরিয়াম। তো যাই হোক, এগুলো আমরা আস্তে আস্তে কেস টেকিং এর সময় আমরা এগুলো আস্তে আস্তে শিখে যাব। তো আজকে আমাদের যে পালসেটিলার যে একটা ছোট কেস ছিল, ছোট বাচ্চার কেস, ওটা আমরা বুঝতে পারলাম। এবার দেখেন পালসেটিলার বড় একটা কেস বলছি, বড় লোক, মানে একটু বয়স্ক আর কি। বয়স্ক মানে কি, খুব ইন্টারেস্টিং, ভালো করে শুনবেন। এই লোকের বয়স কত হবে? 28-29 হবে আর কি, মানে বিয়ে করেছে 6 মাস মাত্র, 6 মাস। এবার উনি একটা শাড়ির শোরুম দিয়েছেন। কি বললাম? একটা শাড়ির বিশাল বড় একটা শোরুম দিয়েছেন। তো একটা শোরুম দিতে গেলে কি হয়, নর্মালি আমরা জানি আগের থেকেই অ্যাডভার্টাইজ করতে হয় বা কর্মচারী নিয়োগ দিতে হয়। ওরকম অ্যাডভার্টাইজ করে উনি কর্মচারীদের আগে নিয়োগ দিয়েছেন। এবার দোকানের উদ্বোধন হবে। ইয়ে, পলাশ দা, আমার কথা শোনা যাচ্ছে? মাঝে মাঝে একটু চেক করা লাগে। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এবার দেখুন উনি কি করলেন। এবার এই শোরুমের উদ্বোধন যেদিন হবে, দেখা যাচ্ছে মাসের 1 তারিখে। তো 1 তারিখের আগে ওনার যে সমস্ত কর্মচারীগুলো উনি নিয়োগ দিচ্ছেন, আগের মাসেই হয়ে গেছে। এবার সবাইকে ইনভাইট করা হলো যে অমুক দিন সবার আসতে হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে আর কর্মচারীটারি যারা আছে, এই। এবং একজন সেলসম্যান হিসেবে একটা সুন্দরী মেয়েকে ওখানে নিয়োগ দেওয়া হলো। দিস ইজ দ্য ফ্যাক্ট। দেখেন ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো দেখেন। এবার সন্ধ্যার সময় ফিতা কেটে এটা উদ্বোধন করা হবে। সন্ধ্যার সময় এবার যে লোকের দোকান, ওই মালিক বাড়ির থেকে তার ওয়াইফকে নিয়ে আসলেন, আর অন্যান্য আত্মীয় স্বজন তো আসলো বিভিন্ন জায়গা থেকে। এইবার দোকান উদ্বোধন হয়ে গেল। এবার উদ্বোধন হওয়ার পরে ওই দিন রাত্রের থেকেই ওই মহিলার মাইগ্রেনের ব্যথা শুরু হলো। মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেল যথারীতি। বিয়ে হয়েছে 6 মাস 8 মাস এরকম। ডাক্তার কাছে নিয়ে হলো পরের দিন। ডাক্তার ওষুধ দিলেন। ওষুধ দিয়ে 2 দিন খালো, ব্যথা আর যায় না। এইবার কি করা যায়? ব্যথা যাচ্ছে না। ডাক্তার আরেকটা চেঞ্জ হলো এর মধ্যে। সে কিছু টেস্ট দিল, এটা সেটা বিভিন্ন রকম টেস্টে দিল না, টেস্টে তো কোনো সমস্যা নাই। মাইগ্রেনের সাইনোসাইটিস এটা এই ধরনের কোনো সমস্যা কিনা, মাইগ্রেনের কোনো কোনো ক্লু খুঁজে পেলেন না। তো উনি কিছু ওষুধ চেঞ্জ করে দিলেন। খাওয়ার পর একটু ভালো হলো, একটু ভালো হওয়ার পর আবার হলো, আবার যাতে হয়ে গেল। এইবার এই এই রোগীকে, মানে এর হাজব্যান্ডকে একজন বলল কি যে মাথা ব্যথার ভালো ভালো হোমিওপ্যাথি মেডিসিন আছে, একটা হোমিওপ্যাথি দেখা তো কি অবস্থা, কি হয় কি না হয়। তো দেখেন এই রোগীকে আমাদের এক ডাক্তারের কাছে পাঠানো হলো। সে ওই মাইন্ড সিস্টেম করে, তো একটু চালাক তো। এবার জিজ্ঞেস করলো যে ব্যথা কবে থেকে, এই মাথা ব্যথাটা হচ্ছে কবে থেকে। তো হাজব্যান্ড ওয়াইফ দুইজনই তো আছে। এবার হাজব্যান্ড বলতেছে আহ, কবে থেকে সেটা তো টাইম বলে দিছে যে এরকম 5-6 দিন হয়ে গেছে। আচ্ছা, ওই দিন কি হয়েছিল? মাথা ব্যথা যেদিন থেকে হয় ওই দিন আগে কি, মানে ওর আগে কি হয়েছিল ঘটনাটা একটু যদি বলতেন। তো বলছে, না তেমন কিছু তো হয়নি। না, একটু মনে করে বলেন তো, উনি কোথায় গেছিল বা কি খেয়েছিল, এরকম কোনো কিছু থাকলে। সে বলছে ওই দিন তো সন্ধ্যাবেলায় আমাদের একটা প্রোগ্রাম ছিল, আমার নতুন একটা শোরুম উদ্বোধন করছি, ওখানে গেছিলাম আমরা। আচ্ছা, তারপর কি হলো?
বলে আমরা তো ওখানে সবাই হাসি খুশি মানে আমোদ ফুর্তি করে আসলাম। তারপরে রাতে ডিনার খাওয়ার পর থেকেই ওনার এরকম সমস্যা। আচ্ছা, এবার ডাক্তার তো বুঝতে বলেন যে কুছ তো গড়বড় হে, কোথাও না কোথাও এর কোনো গন্ডগোল আছে। তো ডাক্তার জিজ্ঞেস করলেন যে ওখানে যে উদ্বোধন হয়েছিল ওখানে কারা কারা আসছিল। তো বলছে আমার কর্মচারী ছিল বেশি, বন্ধু বান্ধব ছিল কয়েকজন ছিল। কর্মচারী বলতে তো বলছে যে ওই প্রায় ৬-৭ জন কর্মচারী আছে, আর একটা মেয়েকে নিয়োগ দিছিলাম, ও হচ্ছে ওই সেলস কাউন্টারে থাকবে। ওই ও, ডাক্তার তো এইখানে বুঝে ফেললেন যে একটা মেয়ে ছিল। আচ্ছা, এবার ডাক্তার তো বলতে পারেন না যে মেয়ে কি সুন্দরী ছিল নাকি কেমন ছিল। তো ডাক্তার কিন্তু বুঝেই ফেলছেন যে সেলস কাউন্টারে মেয়েদের চেহারা কেমন হয়, এগুলো এই নলেজ কিন্তু রাখতে হবে। দেখবেন শোরুমে বা সেলস কাউন্টারে যাদের রাখা হয় ওদের কিন্তু সেরকম, যেমন আকর্ষণীয় একটা ফিগার থাকতে হবে এবং চেহারা সুন্দর হতে হবে, এরকম কিন্তু বাছাই করে কিন্তু ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। তো এইবার ডাক্তারবাবু ওইখানে একটা ক্লু পেলেন যে ওই মহিলাকে যখন দেখলেন যে এইখানে সেলসম্যান হিসেবে থাকবে, তখন আমার হাজব্যান্ড তো এই দোকানে প্রায় যাওয়া আসা করবে, তো ওর সাথে যদি কোনো ইটিস পেটিস হয়ে যায় তাহলে আমার অবস্থাটা কি হবে, তখন আমার কি হবে। পালসের টিলার রোগীরা সবসময় কিন্তু একটা আনসার্টেনিটি ফিল করে, সবসময় একটা ভয় কাজ করে ওদের মধ্যে, অনিশ্চয়তা, এই ফিয়ারটা কাজ করে আমার কি হতে পারে, আমার কি হবে। এই জন্য দেখবেন পালসের টিলার মহিলার ভাবে যে ডেলুশনের মধ্যে থাকে, যে আমাকে বুঝি কেউ খেয়াল করছে না, আমার দিকে কেউ মানে যত্ন নিচ্ছে না, আমি অবহেলিত, আমি পৃথিবীতে একা। এগুলো যখন রুব্রিকে ঢুকবেন তখন হবে কি ডেলুশন, নেগলেক্টেড বিং, ডেলুশন অ্যালোন, অ্যালোন শি ইজ, এরকম বিভিন্ন রকম আছে। তো এইখানে দেখেন এই এই রোগীটা, এই রোগীটা কেন এরকম করছে, ওই ওই মহিলাটা মানে ওই যে 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 অ্যাটেন্ডেন্ট, যে সেল সেন্টারে যে মেয়েটা থাকবে, ও ওখানে থাকতে পারবে না, ওকে ওখান থেকে সরাতে হবে। এবং ও যদি থাকে তাহলে আমার হাজব্যান্ডের সাথে যদি বাই চান্স কোনো কিছু হয়ে যায়, তাহলে আমার জন্য সেটা পরবর্তীতে আমার এই অস্তিত্বের প্রতি হুমকি হয়ে যেতে পারে। কারণ তার সাথে যদি কোনো কিছু হয়েই যায় তাহলে একবার যদি বিয়ে শাদী করে ফেলে তাহলে তো আমি তো এখান থেকে আমি শেষ, তাহলে তো আমার চলেই যেতে হবে। দেখেন কিসের থেকে কি হয়ে যায়, কিসের থেকে কোথায় চলে আসে, চিন্তা করেন। দিস ইজ পালসেটিলা। এই কারণে দেখেন এখানে দুটো রুব্রিক নেওয়া হয়েছিল। এক নাম্বারটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা রুব্রিক, ডেলুশন বিজ, বি 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 মানে কি মৌমাছি, ডেলুশন বি সিজ মানে মৌমাছি দেখে। মৌমাছি কি, মৌমাছিরা কি করে, মৌমাছিরা কিন্তু মানুষকে, ওকে যদি আপনি ডিস্টার্ব করেন বা সুযোগ পেলে কিন্তু হুল ফোটাবে ওর কাছে গেলেই, ও কিন্তু ভদ্র প্রাণী না। ওর কাছে আপনি গেলে, ওর মৌচাকের কাছে গেলে যদি কিছু করার চেষ্টা করেন সে কিন্তু হুল ফুটাবে। তা এখানে ডেলুশন বিসিজ এটা কিন্তু সিঙ্গেল মেডিসিন, এটা কি পালসেটিলা। এই এই যে রোগী, এই রোগীটা এই যে যে আরেকজন রোগীকে দেখলেন, এই যে রোগীটা, এই মহিলা, এই যে সেলসম্যানের কথা ভাবতেছেন যে সে হচ্ছে একটা মৌমাছি, ও যে কোনো সময় হুল ফুটাই দিতে পারে আমাকে, তখন আমার অবস্থা খারাপ হয়ে যাবে, ওর জন্য আমার বাড়ি ছেড়ে চলে যাওয়া লাগতে পারে। একজনকে হুল ফুটালে কি হয় তা তো জানেন, সে দৌড়াদৌড়ি ছুটাছুটি অনেক কিছু করে না, তার অবস্থানটা নড়বড়ে হয়ে যাবে। তো এই জন্য সে ভাবতেছে এ কখনো নিরাপদ না, এই মৌমাছি আমার কাছে নিরাপদ না, ওকে ওখান থেকে তাড়াতে হবে। ও যে কোনো সময় আমাকে, আমার জন্য আমাকে যদি হুল ফুটাই দেয় তাহলে কিন্তু বিপদ হতে পারে। তাহলে এখানে মাইন্ড ডেলুশন বিসিস, আমি একটু লিখে দিচ্ছি রুব্রিকটা।
হ্যাঁ দেখুন, দুটো রুব্রিক দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কি, মাইন্ড ডেলুশন বি সিজ, আর আছে ফিয়ার নেগলেক্টেড অফ বিং। এখানে ফিয়ারটা কেন নেওয়া হয়েছে, মানে সে এখনো কিন্তু এটা হয়নি, হতে পারে। ফিয়ার মানে কি, যখন যে জিনিসটা এখনো হয়নি কিন্তু আগামীতে হবে, এটা নিয়ে কিন্তু তার মনের মধ্যে একটা চিন্তা শুরু হয়েছে যে এখনো তো, সে তো, আমাদের নতুন বিয়ে হয়েছে, কিন্তু ওই মেয়ের খপ্পরে যদি পড়ে, ওর সাথে যদি ভাব জমে যায়, তখন তো আমি অবহেলিত হয়ে যাবে, আস্তে 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 অবহেলিত হয়ে যাবে, এবং পরে দেখা যাচ্ছে বড় কিছু একটা হয়ে যাবে, তখন আমার অবস্থান আর থাকবে না। এই ভয়ে সে কিন্তু ওখানে কি করলো, ম্যানিপুলেট করলো। এই জন্য পালসেটিলাকে কি বলা হয়, ম্যানিপুলেটিভ মাইন্ড, ম্যানিপুলেটিভ। এটা আমরা ধরতে পারি, এখানে লিখলাম না, ওটা যা হোক, ওটা লিখে নিন আপনারা। মাইন্ড ম্যানিপুলেটিভ। এরা ম্যানিপুলেটিভ কেন করে, এদের স্বার্থকে উদ্ধার করার জন্য। পালসেটিলা ও স্বার্থ চরিতার্থ করার জন্য ও যে কত অভিনয় জানে, কিন্তু আপনি বুঝতে পারবেন না। পালসেটিলাকে বলা হয় অ্যাফেকশনেট, কমনীয়, নমনীয়, অনেক কিছু, কিন্তু এর ভিতরে একটা আলাদা স্বার্থ থাকে। আপনি যখন জানবেন যে পালসেটিলা মেডিসিনটি আসলে কি মেডিসিন, আমরা মনে করি পালসেটিলা হচ্ছে পেয়ারি মেডিসিন, উপরে পেয়ারি মেডিসিন, ভিতরে সে ভয়ঙ্কর। আপনি যদি জানেন, তাহলে বুঝবেন যে পালসেটিলা যে ঘরে আছে, বুঝবেন শান্তি কাকে বলে। একেবারে সারখার করে দিবে যদি তার মতো সংসার না চলে। বাই দ্য ওয়ে, এবার দেখুন, আমরা দুটো কেস বললাম, ছোট ছোট কেস। কেস দুটি অবশ্যই আপনাদের ভালো লাগার কথা, এরকম কেস কিন্তু আপনি পেয়ে যাবেন কখনো কখনো, এটা আপনি পেয়ে যেতেই পারেন। এই জন্য আমি এটা বললাম। আচ্ছা, এবার দেখেন, পালসেটিলার যে বাচ্চারা, পালসেটিলার বাচ্চারা খুব মজার জিনিস দেখবেন। এই পালসেটিলার একটা সব থেকে কোর রুব্রিক কি, সেটা হচ্ছে মাইন্ড অ্যাফেকশন অ্যাবজর্ব। আমি একটু লিখে দিচ্ছি, অ্যাফেকশন অ্যাবজর্ব, এটা অবশ্যই লিখবেন। হ্যাঁ দেখুন, লিখেছি মাইন্ড অ্যাফেকশন অ্যাবজর্ব। এই অ্যাবজর্বটা কি, এই অ্যাবজর্বটা হচ্ছে, এই অ্যাবজর্ব মানে কি, অ্যাবজর্ব মানে হচ্ছে শুষে নেওয়া। শুষে নেওয়া সেটা কিরকম, যেমন একটা টিস্যু পেপারে যদি 1 ফুট পানি পড়ে, সঙ্গে সঙ্গে টিস্যু পেপারে পানিটুকু শুষে নেয়। বা এক গাদা বালি, এক গাদা বালি মনে করেন রাখা আছে কোথাও, যদি বৃষ্টি হয় সব পানি ওই বালিতে টেনে নিবে। উপর থেকেই বুঝতে পারবেন না যে ভিতরে এত পানি আছে, বোঝা যাবে না কিন্তু, কিন্তু শুধু বোঝা যাবে যে ভেজা, এখানে পানি আছে, কিন্তু কতখানি পানি আছে এটা আপনি কিন্তু বুঝতে পারবেন না। অতএব এই পালসেটিলাকে আপনি যদি ভালোবাসা দেন, স্নেহ করেন, ওর মন কিন্তু ভরবে না, যত দিবেন ও ততই নিবে। ও এমনই, ও যত দিবেন সব শেষ হয়ে যাবে, মানে ওর দৃষ্টিতে তেমন কিছুই দেয়নি, তার মানে ওকে যা দিবেন ওর মনের কাছে মনে হবে যে যা দিছে ও শেষ, নিঃশেষ হয়ে যাবে। মানে যেটুক দেয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই জন্য সে আরো চায়, আরো চায়। সে আরো কি চায়, আরো ভালোবাসা চায়, আরো পেয়ার চায়। এই জন্য পালসেটিলাকে বলা হয় ভালোবাসার কাঙাল। এবং এই ভালোবাসা চাওয়ার জন্য দেখেন সে কত ম্যানিপুলেটিভ। পালসেটিলার ছোট ছোট বাচ্চারা দেখবেন, মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, মা বাবাকে বলে, তুমি তো আমাকে ভালোবাসো না, ভালো যদি বাসতে আমাকে একটা চকলেট দিতে, বড়জনকে তো তো অনেক দাও, 4-5টা দাও, আর আমাকে তো মাত্র একটা, তুমি ভালোবাসো। এইভাবে কিন্তু সে আপনাকে ব্ল্যাকমেইল করবে। এবার আপনি কি করবেন, এই কথা শুনে অবশ্যই তাকে একটার জায়গায় 2টো দিবেন, 3টে দিবেন। এইভাবে সে কিন্তু এই ম্যানিপুলেটিভ অভিনয় করে করে তার যে স্বার্থ, তার যে চাওয়া, তার যে পাওয়া, সেটা কিন্তু সে উদ্ধার করে ফেলে। এর জন্য পালসেটিলা আরেকটা রুব্রিক আছে, মাইন্ড
ব্ল্যাকমেইল ইমোশনাল সেজ ইউ ডোন্ট লাভ মি। দুটো মেডিসিন আছে, একটা হচ্ছে পালসেটিল আর একটা হচ্ছে টিউবারকুলিনো। আমি একটু লিখে দিচ্ছি। মাইন্ড blackmail emotional says you don't love me. ব্যাস, হয়ে গেল। দেখেন তাহলে পালসেটিলার রোগী এরা কিভাবে মানে ইমোশনালি আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে, আপনি ভাবতেও পারবেন না। এরকম যদি হয় তাহলে বুঝবেন। আর পালসেটিলার দেখেন, যখন দেখবেন একটা বাচ্চার একটা বাচ্চা, ওর বয়স 5 বছর 6 বছর, একাই ছিল সংসারে এতদিন, এর মধ্যে দেখা যাচ্ছে ওর হঠাৎ আরেকটা ভাই বা আরেকটা বোন আসলো, মানে জন্ম হলো। এবার দেখবেন তার বিহেভিয়ারে চেঞ্জ হয়ে গেছে, তার বিহেভিয়ারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। সে আগের মতো ওই খেলে না, আগের মতো পড়ে না, আগের মতো ওই হাসি খুশি উচ্ছল না, তার সবসময় মনের মধ্যে একটা ডালনেস চলে আসে, মুখ কালো থাকে, সহজ কথা। আগের মতো এই ফুর্তি নাই, সেই উল্লাস নেই, আনন্দ নেই, হাসি খুশি নেই। এক পর্যায়ে দেখবেন এ অসুস্থ হবেই হবে। মানুষ প্রথম অসুস্থ হয় কোথায়? প্রথমে অসুস্থ হয় তার মেন্টাল লেভেলে। মেন্টাল লেভেলে প্রথমে সিক হয়, আস্তে আস্তে ওইটা কোথায় আসে? প্যাথোলজি, ফিজিক্যাল লেভেলে চলে আসে। তো কখন ছোট বাচ্চারা ক্লিনিকে আসে, যার বয়স এরকম একটু বোঝে, যখন 5 বছর 6 বছর 8 বছর যাই হোক, যখন ক্রনিক কোনো ডিজিজ নিয়ে আসবে, ক্রনিক তো বুঝেছেন, অ্যাকিউট তো আমরা জানি জ্বর জারি এসব, ক্রনিক যদি কোনো নিয়ে আসে সমস্যা, সেটা কি হতে পারে? যে দীর্ঘদিন ধরে পেট ব্যথা হয় থেকে থেকে থেমে থেমে, অথবা মাথা ব্যথা করে দীর্ঘদিন ধরে হচ্ছে, কতদিন, 6 মাস ধরে 1 বছর ধরে এরকম হচ্ছে। তো আগে কিন্তু আপনার কোয়ারিজে ঢুকতে হবে, কবে থেকে হলো, এই দিন থেকে হলো। তো যদি আপনি বুঝতে পারেন, যদি বলে যে আমার মেয়েটা না আগের মতো খায় না, আগের মতো খেলে না, আগের মতো ওরকম হাসি খুশি না, বাইরে ঘুরতে যাওয়ার কথা বলে না, এই কবে থেকে হলো? যে ওর ওই ছোট ভাইটা যেদিন থেকে হলো, তারপর থেকে আস্তে 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 ওর ভিতরে এই পরিবর্তনগুলো আসতে শুরু করলো। এগুলো কেন হয়? ওই একটাই কারণ, ও ভাবে কি, যে এবার আমার ছোট ভাইটা, ছোট ছোট বোনটা এবার সব ভালোবাসা মা বাবার কাছ থেকে কেড়ে নিচ্ছে, আমাকে আর আগের মতো ভালোবাসে না। বিষয়টা কিন্তু তা না। আসলে ছোট বাচ্চা বেবি যখন ফ্যামিলিতে আসে, তখন কিন্তু মা বাবা এমনি ওকে একটু স্বাভাবিকভাবে ওকে একটু খাতির যত্ন বেশি করবে, কিন্তু ছোট, সে তো ছোট, তাকে দেখতে হবে না, তাকে যত্ন করতে হবে, সময় মতো খাওয়া দিতে হবে, গোসল করাতে হবে। এই করতে গেলে বড়জন ভাবতেছে ওরে বাবা, এ তো সব ওই নিয়ে গেল বুঝি, ও তো এ তো ভালোবাসার কাঙাল, এখন ভালোবাসা ভাগ হয়ে গেছে তো 2 ভাগ, এইবার কিন্তু অসুস্থ হওয়া শুরু করে। তো যাই হোক, এই বিষয়ে আমরা ডিটেলস আস্তে আস্তে ঢুকবো। কিন্তু দেখুন, আমরা এখানে এই প্ল্যাটফর্মে একটা জিনিস, এটা কি, আমি বলেছি কি, যে আপনার 2 হাত সচল রাখবো। এক হাত, এক হাত থেকে যদি ফসকে যায় আমরা আরেক হাত দিয়ে ধরবো। এই জন্য আমাদের এই প্ল্যাটফর্মের মেইন যে টার্গেট, বা আমাদের যে ইয়ে বলে মানে চিন্তা ভাবনা, আমাদের যে মোটিভ বা আমাদের যে লক্ষ্য, সেটা হলো কি, আমরা 2 পদ্ধতিতেই আমাদের চোখ কান খোলা রাখতে হবে। 2টা পদ্ধতি কি, একটা ক্লাসিক্যাল থিঙ্কিং আর একটা হচ্ছে মাইন্ড মাইন্ড ম্যাপ, যেটা মানে যেটাকে বলে মাইন্ড সিস্টেম, বা আহ, আমরা যেটা বলি যে মাইন্ড টেকনিক। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা মেডিসিন যখন আমরা জার্নিতে ঢুকি, আমরা কিন্তু আগে ক্লাসিক্যাল কিছু কথাবার্তা বলি, তারপরে কিন্তু আমরা মাইন্ডে ঢুকি। আর আজকে আমরা কি করলাম, মাইন্ডের কিছু বিষয় নিয়ে আগে আমরা এখানে একটু আলোকপাত করলাম। এবার আমরা
আসল জার্নিতে যাব, এবং আসল জার্নি শুরুর আগে আমরা কিন্তু ক্লাসিক্যাল কিছু আইডিয়া দিই, যেগুলো আপনারা জানেন। আপনারা যেহেতু কম বেশি প্র্যাকটিস করেন বা কেউ শিক্ষানবিশ আছেন, আপনাদের কিন্তু আগে ক্লাসিক্যালটা আপনাদের মাথায় কিন্তু নিতে হবে। ক্লাসিক্যালটা কি হলো? ক্লাসিক্যালটা হলো আমার, যেমন স্কুল লেভেলে আমরা 9, 10, এসএসসি এই কয়েকটা লেভেল পাস করে আসি, এইগুলোকে বলা হয় ক্লাসিক্যাল মেথড। এগুলো কিন্তু আপনার জানতে হবে। অর্গানন জানতে হবে, প্র্যাকটিস অফ মেডিসিন জানতে হবে, মেটেরিয়া মেডিকা জানতে হবে। এগুলো শিখে আস্তে আস্তে আপনি এসএসসি পাস করলেন, এরপর এইচএসসি, তারপরে অনার্স, মাস্টার্স, তারপরে থিসিস, এমফিল, পিএইচডি। এইগুলো হচ্ছে হায়ার লেভেলের। এগুলোকে বলা হয় এই মাইন্ড টেকনিক, বা মন বুঝে, মানে আপনি মেন্টাল ফিলিং বুঝে রোগীর মেডিসিনে পৌঁছানোর ক্ষমতা। এগুলো আস্তে আস্তে চেষ্টা করতে করতে হয়ে যাবে। তা আমরা কি করি? আমরা পুরোনো জিনিসগুলো একদিকে সেট আপ রাখি, আর নতুন যে জিনিস ওটা আরেক সাইডে রাখি। তাহলে দেখবেন একটা রোগী মানে ফেসে যাওয়ার, মানে মানে মাছ যেমন ধরতে গেলে এক হাত দিয়ে ধরতে গেলে তো পারবেন না, তখন দুই হাত ব্যবহার করেন, তখন কিন্তু মাছ ফাঁসানো বা ছুটে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো দেখেন, আমরা এখন এই পালসেটিলা, এটা আসলে সিঙ্গেল রুব্রিক কতগুলো আছে জানেন? পালসেটিলা সিঙ্গেল রুব্রিক আছে 175টি। তাহলে আপনি বোঝেন, পালসেটিলার সিঙ্গেল শুধু মাইন্ডের রুব্রিক আছে 175টি। আর টোটাল মিলে কতগুলো আছে জানেন? শুধু মাইন্ডেরই আছে 1000-এর উপরে। আর যদি সবগুলো ধরেন তাহলে যে কত হবে? এই জন্য এটাকে বলে পলিক্রেস্ট মেডিসিন। তো এই মেডিসিনটাকে দেখেন, যখন আমরা ক্লাসিক্যাল ভাবে শিখেছি বা যখন আমরা ক্লাসিক্যাল ভাবে পড়েছি, আমরা যখন এই সেকেন্ড ইয়ার থেকে কিন্তু আমরা, বা ফার্স্ট ইয়ার থেকেই অল্প অল্প করে মেটেরিয়াল মেডিকা সবাই বাসায় পড়া অভ্যাস করেছি। তখন দেখবেন আমরা যখন একটা মেডিসিন পড়তে গেছি, মেডিসিন শুরু থেকে পড়তে পড়তে যখন এক পাতা দুই পাতা চলে যায়, তখন ওই পিছনে যা বলা হয়েছে ওইটা আবার ওইদিকে আবার খানিকটা বলে। মানে একই জিনিস ঘুরে ফিরে বলতে বলতে আমরা কিন্তু খেই হারিয়ে ফেলি আসলে মেডিসিনটা চাচ্ছে কি, কি বোঝাতে যাচ্ছে। ঠিক মতো কিন্তু আমরা প্যারাসিটামল পড়তে গিয়ে পরে যখন আমি আবার ফসফরাস পড়তে গেলাম, গুলাই হলো। সাইলেশিয়া পড়তে গেলাম, খানিকটা গুলাই গেল। এই জন্য কিন্তু আমি বলি যে মেটেরিয়া মেডিকা এইটা পড়ে রপ্ত করা, সঠিকভাবে ব্যবহার করা খুবই টাফ, সো টাফ। এটা মানে আমরা তো পড়েছি, আমরা জানি যে এইভাবে বই পড়ে পড়ে আপনি যখন এক একটা মেডিসিন আলাদা আলাদা শিখবেন, যখন আপনি ক্লিনিকে আপনি যখন করতে যাবেন, প্র্যাকটিস করতে যাবেন, তখন দেখবেন যে পালসেটিলা দিব না ফসফরাস দিব, পালসেটিলা দিব নাকি সাইলেশিয়া দিব। কারণ টিমিডিটি সবগুলোর মধ্যে আছে, টিমিডিটি ব্যাসফুলের মধ্যে 3-4টে মেডিসিন আছে, আপনি কোনটা দিবেন? সেইখানে কিভাবে ডিডি করতে হবে এই শুধু মাইন্ড ম্যাপে, মাইন্ড টেকনিকে আপনি বুঝতে পারবেন। অন্য ভাবে কিন্তু বোঝার কোনো সুযোগ নেই, কারণ কোনো মেটেরিয়া মেডিকাতে লিখে দেয় নাই যে এইটা হলে পালসেটিলা, এটা হলে ফসফরাস, দুটোকে পাশাপাশি রেখে কখনো ডিডি করে দেখায়নি যে দুইজন এটা থেকে এটা ডিফারেন্স এটুক, এটা হলে পালসেটিলা নেবেন, এটা হলে ফসফরাস নেবেন, এটা হলে সাইলেশিয়া নেবেন, এটা হলে আরেকটা নেবেন, এটা কিন্তু বলে দেয়নি। এইখানে হচ্ছে আমাদের মানে লিমিটেশনটা। তো এইখান এই জন্য বলি যে আপনাকে যদি সব দিকের নলেজ যদি আপনাকে উম, আহরণ করতে হয়, তাহলে কিন্তু এই অ্যাডভান্স লেভেলে আপনাকে এগোতে হবে। আপনার অ্যাডভান্স লেভেলে আপনাকে কিন্তু পড়ালেখা করতে হবে, শিখতে হবে। তো দেখুন, আজকে ক্লাসিক্যাল মেথডে আমরা পালসেটিলাকে কি কিভাবে শিখেছি বা জেনেছি, একটু একটু রিক্যাপ করে দিচ্ছি আপনাদের। এক নাম্বার দেখেন, আপনারা লিখলে লিখতেও পারেন, নাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেটা হলো কি, পালসেটিলার প্রপার্টিসটা কি আগে জানেন? পালসেটিলার প্রপার্টিজ, প্রপার্টি মানে কি? পালসেটিলা কিসের থেকে, ওষুধটা কিসের থেকে তৈরি হয়েছিল? পালসেটিলা ওষুধটা, আমি ছবিটা তুলেছিলাম, আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না, যাই হোক। পালসেটিলা যে যে সোর্স, পালসেটিলার মেডিসিনটা যে সোর্স থেকে এসেছে সেটা হচ্ছে, এটাকে বলা হয় উইন্ড ফ্লাওয়ার। উইন্ড ফ্লাওয়ার, উইন্ড ফ্লাওয়ার নীল রঙের, নীল রঙের ফুল এরকম দোলানো থাকে, মাথাটা একটু, যখন জোরে বাতাস হয় তখন ওটা একেবারে নুয়ে পড়ে। আর এমনি নর্মালিও একটু এরকম থাকে। লজ্জা, যখন নতুন বউ বিয়ে করে যখন শ্বশুর বাড়ি আসে, মাথায় ঘুমটা দিয়ে এরকম লজ্জায় থাকে না, এই গাছের ফুলও যখন ফোটে দেখবেন এরকম থাকে। মানে ওর এত লজ্জা, একটু বাতাস হলে একেবারে নুয়ে পড়ে, কিন্তু ভেঙে পড়ে না। একটু বাতাস হলে নুয়ে পড়বে, বাট
ভাঙতে পারবে না। তাহলে এই জিনিসটা আপনি যখন বাস্তব মানুষের মধ্যে প্রয়োগ করবেন, মানুষের মধ্যে নিয়ে চিন্তা করবেন, প্রত্যেকটা মেডিসিন যখন প্রুভিং হয়েছে তখন সেটা কিন্তু ওই সময় কি কি সিমটম গুলো, লক্ষণগুলো কি কি দেখা গেছে, এবং ওই যে যে প্লান্ট, আমরা জানি হোমিওপ্যাথিক মেডিসিন কিসের 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 থেকে আছে, অ্যানিম্যাল, মিনারেল, প্লান্ট, এই যে 3-4টি সোর্স থেকে আমরা জানি। তো যে জিনিসটা থেকে এই সোর্সটা, মানে যে জিনিস থেকে এটার উৎপত্তি হয়েছে, সেই জিনিসটার ক্যারেক্টারের সাথে কিন্তু এই মানুষটার, যে মানুষটার প্রুভিং হয়েছে ওর কিন্তু একটা সিনক্রোনাইজ থাকে, একটা মিল থাকে। তো দেখবেন পালসিটিলা গাছ এরকম থাকে, তো বাতাস আসলে এইরকম হয়ে যায়, আবার এরকম হয়ে যায়, কিন্তু ভাঙে না। তার মানে কি, পালসেটিলা যখন মানুষের মধ্যে আপনি যখন এইটাকে নিয়ে চিন্তা করবেন, তখন দেখবেন এই মানুষটার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। পালসিটিলার এই রোগীর মধ্যে, এই মানুষটার মধ্যে অবশ্যই কোনো বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি দেখেন, সে ভাবে যে আমাকে যদি টিকে থাকতে হয় পৃথিবীতে, তাহলে আমাকে বিনয়ী, নম্র, ভদ্র, সভ্য হতে হবে, তাহলে আমি টিকে থাকতে পারবো, তাহলে আমি সবার সাথে মিলেমিশে থাকতে পারবো। আমি যদি শক্ত হই তাহলে আমি গোড়ায় ভেঙে যেতে পারে। এই জন্য পালসেটিলা সবসময় দেখবেন নরম, কোমল, বিনয়ী, এরা সবার সাথে মিশতে পারে, সবার সাথে মিশতে পারে। এই জন্য তারা দেখবেন মানুষের সাথে কি সুন্দর ব্যবহার করে, এই ব্যবহার দেখলে মানুষ মুগ্ধ হবে। ধরুন পালসেটিলার এক মহিলা জব করে, যাই হোক, ওই বাড়িতে যদি কোনো ফ্যানের বা কোনো ইলেকট্রনিক্স যদি নষ্ট হয় বা ফ্রিজ নষ্ট হয়, ও যদি ওই কোনো ওয়ার্কশপে ফোন দেয় বা ফোন নাম্বার দিয়ে যদি ফোন দেয়, তো ওই মেকানিক যদি বাড়িতে আসে, দেখবেন ও কাজ টাজ করে দেওয়ার পরে ওকে যে এত যত্ন করে, মানে ও যখন কাজ করবে ওইখানে গিয়ে ওই মহিলা চেয়ারে বসে ওর সাথে গল্প করবে। হ্যাঁ, তোমার কি নাম, তুমি কোথায় থাকো, মা বাবা বেঁচে আছে, হ্যাঁ বিয়ে করেছো, অনেক সে পরিবারের খোঁজ খবর নেবে। খোঁজ খবর টবর নেওয়া হয়ে গেলে এবার কাজ, তার কাজ যখন শেষ হয়ে যাবে ওকে কিন্তু মিষ্টি খাওয়াবে, ওকে আদর করে মিষ্টি খাওয়াবে, এবং তার যে বিল, ওই বিলটা দিয়ে দিবে। ঠিক আছে, আরো যদি পারে আরো 10 টাকা বলবে যে তুমি চা খেয়ে নিও। ঠিক আছে, এবার বলবে, এবার দেখেন ওর আর কিছু বলা লাগবে না, এবার ওই যে ছেলেটা আসবে ও বলবে কি, ম্যাডাম যদি কোনো সমস্যা হয় শুধু একটা বার ফোন করেন, একবার ফোন করবেন, আপনার আর কিছু করা লাগবে, আমি চলে আসবো। দেখেন হয়ে গেল, কিন্তু হয়ে গেছে। পালসেটিলা এইভাবে মানুষকে ম্যানিপুলেট করতে পারে তার স্বার্থ হাসিলের জন্য, মানে মানুষকে এমন ভাবে সে ইমপ্রেস করে ফেলতে পারে যে আপনি একবার কথা বললে আপনি ইমপ্রেস হয়ে গেছেন। তার এই ইমপ্রেশনের মধ্যে তার একটা টার্গেট বা মোটিভ থাকে, যে আমি ওর ভিতর থেকে আমার যে লক্ষ্য সেটা আমি ওর কাছ থেকে আমি পূরণ করবই। এরপরে যদি কোনোদিন ওর ফ্রিজে যদি কোনো সমস্যা হয়, দেখা গেল প্রথম দিন তাকে, এই যে প্রথম দিন তার ঘরে যে আসলো ফ্রিজটা সারতে, ও একবার ফোন দিলে আসেনি, ওকে অন্তত 5বার ফোন দেওয়া লাগছে, 5বার। বলছে যে 1 ঘন্টা পরে আসতেছি, হ্যাঁ আমি অমুক জায়গায় কাজে আছি, এই তো এসে পড়বো, এই রাস্তায় যাম, এরকম 5বার 7বার ফোন দেওয়ার পরে আসছে। এবার আসার পরে, পরে যখন ওকে এত খাতির যত্ন টত্ন করে ওকে বিদায় করলো, এবার ওই নিজে বললো, ম্যাডাম যদি কোনো সমস্যা হয় আপনি শুধু একটা বার ফোন করেন, পরে যদি কোনোদিন সমস্যা হয় একবার ফোন করার সাথে সাথে চলে আসবো, আর ওজোর দেখাবে না, ও আর ওজোর দেখাবে না। কিভাবে তাহলে তাকে ইয়ে করে ফেললো দেখছেন, দিস ইজ পালসেটিলা। তো এই পালসেটিলা দেখেন, পালসেটিলা শেড শুনলে আপনার তো মাথা নষ্ট হয়ে যাবে, এত সময় তো নাই, সময় তো প্রায় শেষ। তো পালসেটিলার দেখেন কতটা ভয়ঙ্কর হতে পারে। ধরুন পালসেটিলার একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, পালসেটিলার একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু সে একজনকে ভালোবাসে, সে একজনকে ভালোবাসে। এদিকে মা বাবা তার আলাদা জায়গায় আর একটা ছেলের সাথে বিয়ে করেছে, মানে বিয়ের কথাবার্তা ঠিক হয়ে গেছে, এর সাথে ঠিক হয়ে গেছে। এবার এই মেয়েটা কি করে, এই মেয়েটা তার আগের যে প্রেমিক তার জন্য কান্নাকাটি করে, কান্নাকাটি করে, কিন্তু আবার নতুন যে, যেখানে বিয়ে ঠিক করেছে, আবার একেও ফোন করে, চুপি চুপি একেও ফোন করে। তার মানে কি, সে দুই জায়গায়ও আছে, সে দুই জায়গায় আছে, ওখানেও না করছে না, এখানেও না করতে পারতেছে না। তাহলে কি অবস্থা আপনি বোঝেন। কোনো কোনো মেয়ে দেখবেন একাধিক ছেলের সাথে রিলেশন থাকে, 3-4টে ছেলের সাথে তার সম্পর্ক আছে,
3-4টে ছেলের সাথে সম্পর্ক আছে, কিন্তু বিয়ে করে আরেকজনকে। এবার ওদেরকেও সে না করতে পারতেছে না, আবার এইদিকে যে ঠিক করেছে এখানেও না করতে পারতেছে না। তাহলে কি অবস্থা আপনি বোঝেন? একে মানে মানে কতটা ম্যানিপুলেটিভ, সে চারিদিকে চারিদিকে কি করে ফেলছে, কতজনকে সে একসাথে করে রাখছে, ইমপ্রেস করে রাখছে। তাহলে এটা কি ভালো? যদি ইগনেশিয়া হতো কি করতো? ইগনেশিয়া যদি হতো, যদি তার এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, আর আগের যে প্রেমিকা, তাহলে আগের প্রেমিকার ও সিম পুরো একেবারে ডিস্ট্রয় করে ফেলতো, ওর সাথে আর যোগাযোগই রক্ষা করতো না, কোনো যোগাযোগই করতো না। কিন্তু পালসিটেলা কি করতেছে? সে ওই যে একটু ওই নাকি সুরে কান্না করে না, ওই নাকি সুরে কান্না করে করে ওই ছেলেকে জানায় যে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি তো কিছু বললে টললে না, হুম, এখন আমার কি হবে, এই হেই সেই হেই কত কিছু বলে। আবার এইদিকে চুপি চুপি নতুন জামের সাথে ফোনে ফোনে কথা বলতেছে। তুই তাহলে নতুনটার সাথে কথা বলতেছিস কেন? তো যদি ওইটাকে ভালো লাগে তা তুই এক জায়গায় থাক, তা না দুই জায়গায়। তার মানে সে দুই দিকেই আছে। এই জন্য পালসিটেলাকে যত সহজ সরল ভাবেন সে কিন্তু না, এর ভিতরে অ্যাডাল্টারাস আছে, খুব ভয়ঙ্কর ডেঞ্জারাস। আচ্ছা, ওই বিষয়ে আমরা পরে যাই। তো আজকে আমরা যেটা এখন এগোতে যাচ্ছি সেটা হলো পালসেটিলার কিছু ক্লাসিক্যাল সাইড। সেটা কি দেখেন, পালসেটিলার একটু শারীরিক একটু গঠনের কথা বলি, এগুলো কিন্তু বইতে আছে, কিন্তু তারপরে আমি আর একটু নতুন করে সাজিয়েছি, একটু শুনবেন। এরা হচ্ছে মার্জিত রুচিশীল চেহারা। চুলের রং হচ্ছে কিরকম? চুলের রং হচ্ছে একটু তামাটে বর্ণের, পুরো ব্ল্যাক না, একটু হাতে ধরে দেখবেন যে একটু তামাটে রঙের, একটু আহ, তামাটে রং তো বোঝেন, আমার তো বোঝানোর দরকারটাই, পুরো ব্ল্যাক না। আর হচ্ছে নীল চোখ। শিশু ও মহিলাদের মোটা হওয়ার একটু প্রবণতা থাকে, শিশু ও মহিলাদের একটু মোটা হওয়ার প্রবণতা থাকে। এটা হচ্ছে পালসিটিলা গড়ন যেটা। আর এদের কিছু বৈশিষ্ট্য আছে, খেয়াল করেন বৈশিষ্ট্যগুলো কি। রোগ লক্ষণের পরিবর্তনশীলতা, যে রোগ লক্ষণগুলো হচ্ছে এগুলো কিন্তু চেঞ্জ হয়। সেটা কিরকম? যেমন শরীরের যদি ব্যথা যন্ত্রণা হয়, দেখবেন আজকে ডান পাশে আছে, কালকে বাম পাশে চলে গেছে। রোগ লক্ষণ স্থান চেঞ্জ করে। এগুলো আমরা যখন ক্লাসিক্যাল করেছি এগুলো কিন্তু আমরা জানি, বাম দিকে আছে সেখান থেকে ডান দিকে চলে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ডাক্তারের কাছে গেলে কি বলে? অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলে বলে কি এটা হচ্ছে গ্যাসের ব্যথা। কি বললাম? এটা হলো গ্যাসের ব্যথা। গ্যাসের ব্যথা মুভ করে না, এই দিক থেকে এই দিকে যাচ্ছে, ঘাড়ের থেকে পিঠের নিচে আসতেছে। অ্যালোপ্যাথি ডাক্তার বলে এটা হচ্ছে মুভ করছে, গ্যাসের ব্যথা। পক্সের গ্যাসের ব্যথা, আমাদের পালসিটিলা তো গ্যাসের ওষুধ, সারবে, অসুবিধা কি? নো প্রবলেম, ব্যাস। এবার দেখেন, রোগী সম্পূর্ণ পিপাসাহীন, ওর ওর কিন্তু কি, ওর কিন্তু পানির পিপাসা হয় না। কারণ কি জানেন? ওই পালসিটিলা যে গাছ, যে ফুল বললাম, ওই গাছে কিন্তু অনেক ওয়াটার রিটেইন করে। ওয়াটার রিটেইন করে মানে কি, ওই গাছের ভিতরে অনেক রস থাকে। তো এই পালসিটিলার মহিলাদের দেহের মধ্যেও অনেক পানি থাকে, পানির পরিমাণটা একটু বেশি, ওই জন্য ওদের পানির পিপাসা পায় না। কোথার সাথে কোথার লিঙ্ক হয় বুঝতে পেরেছেন? গাছেও যেমন, এই মানুষের মধ্যে তো এরকম, এদের বডিতে ওয়াটার রিটেইন করে, অনেক ওয়াটার আছে, এই জন্য কি করে এদের পানির পিপাসা কম হয়। বলে যে খাই, না খেলে হয় না তাই খাই, এমনি পিপাসা কম। মা বাবাদের জিজ্ঞেস করবেন, বলবে কি ও তো পানি খাই না, এক গ্লাস পানি দিয়ে সারাদিন চলে, ওই যেটুক ভাত খাওয়ার সময় হাত ধোয়া, ওই দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে গেলে ওইটা দিয়ে আবার হাত দিয়ে হাত ধুবে, এবং ওইটুক দিয়ে যেটুক থাকে ওইটুক খেয়ে নেবে, আর সারাদিনে পানি খায় না। দিস ইজ পালসেটিলা। কারণ কি, ওর পানির স্বল্পতা ওর শরীরে নেই, ওর শরীরে পানির ইয়েটা বেশি, এই জন্য ওর শরীরে পানির চাহিদা, মুখে পানির চাহিদা কম। কিন্তু একটা মজার বিষয়, ওর কিন্তু গাল যখন জিহ্বা দেখতে চাইবেন দেখবেন যে শুকনা। অন্য মেডিসিনে যদি দেখেন যে গাল শুকনা কিন্তু পানি খাচ্ছে প্রচুর, তখন কিন্তু অন্য মেডিসিনে ডাক দিবে আপনাকে, তখন দেখা যাচ্ছে ব্রাই নিয়ে চলে যাবেন, অন্য কিছুতে চলে যাবেন। কিন্তু এ গাল শুকনা, হুম, গাল একেবারে ইয়ে, কিন্তু তারপরে পানির পিপাসা নেই। এগুলো মাথায় রাখতে হবে, এগুলো মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু পালসেটিলার একটা সিমটম। তারপরে আসেন, পালসেটিলার দেখা যাচ্ছে যদি ডায়রিয়া হয় বা যে কোনো সমস্যা হয়, পাতলা পায়খানা হতে পারে, ডায়রিয়া হতে পারে, সকালে একরকম পায়খানার রং হবে, দুপুরে একরকম, বিকেলে আরেক রকম।
এই জন্য অনেক সময় মা বাবা কিন্তু ভয় পেয়ে যায়, অনেক সময় ফোন করে, আমরাও পেয়েছি এরকম পেশেন্ট পেয়েছি, বলে কি ডাক্তার সাহেব সকালে দেখলাম পায়খানার রং সবুজ, আচ্ছা বিকেল বেলা হলুদ হয়ে গেল কিভাবে, বা দুপুর বেলা এরকম হচ্ছে কেন? পালসেটিলা ওই যে চেঞ্জ করে, শরীরের যে সমস্ত ইয়েগুলো আছে, ডিসচার্জ গুলো আছে, যেগুলো চেঞ্জ হয়। শুধু তাই না, পালসেটিলার মনও চেঞ্জ হয়। সকালে একরকম মনে চিন্তা করতেছে, বিকেলে আরেক রকম চিন্তা হচ্ছে একই বিষয় নিয়ে, ওদের মুডও চেঞ্জ হয়ে যায়। পালসেটিলা শুধু যে রোগ চেঞ্জ করে তা না, ওদের মুডও চেঞ্জ হয়ে যায়। এক একটা জিনিস, একই জিনিস নিয়ে সকালে একরকম ভাবছে, বিকেলে যায় সিদ্ধান্ত চেঞ্জ, ওরকম নেই, হয়ে গেল। এবার আসেন, ওরা মুক্ত বাতাস কামনা করে। মুক্ত বাতাস মানে কি? এটাকে বলে মাইন্ড এয়ার ইন ওপেন এমএল। মাইন্ড এয়ার ইন ওপেন এমএল মানে কি? খোলা বাতাসে গেলে তার ভালো লাগে। এখানে খোলা বাতাস কি জানেন? খোলা বাতাস মানে কি? একটা খোলা জায়গা। খোলা জায়গায় কি হয়? খোলা জায়গায় অনেক লোকজন, সবাই বসে বসে গল্প করতেছে, কেউ হাঁটতেছে, কেউ ছবি তুলতেছে, মনের কথা বলতেছে, এটাকে বলে খোলা জায়গা। খোলা জায়গা মানে কি নির্জন জায়গা না। খোলা জায়গা মানে ঘরের বাইরে, যেখানে অনেক লোকজন থাকে, একে অন্যের সাথে বিভিন্ন রকমের কথা বলা করে, কথা বলে, মনের দুঃখ শেয়ার করে, এনজয় করে, মানে মোট কথা অনেক মানুষ যেখানে তাদের লাইফকে এনজয় করছে, ওইরকম একটা জায়গাকে বলা হয় ওপেন ইন এয়ার। ওইখানে গেলে ওর ভালো লাগে। কেন ভালো লাগে? ওখানে মানুষের সাথে কথা বলতে পারে, ওখানে একটু গল্প করতে পারে, হুম, আহ, বাচ্চারা খেলতেছে, ঘুড়ি উড়াচ্ছে, এইরকম একটা সুন্দর একটা জায়গায় ওর, যেখানে পাবলিক গ্যাদারিং থাকে, ওখানে গেলেও ওর মনটা একটু ভালো লাগে। এটাকে বলা হয় মাইন্ড এয়ার ইন ওপেন এমএল, অর্থাৎ খোলা বাতাস বা মুক্ত বাতাস কামনা করে। বদ্ধ ও গরম ঘরে দম বন্ধ হয়ে আসে, তার মানে কি? বদ্ধ গরম ঘরে কি হয়? মানে ঘরের মধ্যে দেখবেন পালসিটিলা রোগীরা একা একা থাকতে পারে না, মোটেও ভালো লাগে না। যদি শহরে নিয়ে আসেন, একটা ঘরে যদি রাখেন, একটা ঘরে যদি সে একা থাকে, আর হাজব্যান্ড একা থাকে, হাজব্যান্ড অফিসে চলে গেল আর ও একা থাকলো, বোরিং ফিল করবে। এবং এটা যদি দীর্ঘদিন হয়, 6 মাস 1 বছর হওয়ার পরে সে সিক হয়ে যাবে, সিক লেভেল আসা শুরু করে দিবে। ওই জন্য দেখবেন এই ধরনের মহিলারা এক ঘরে থাকতে পারে না, একা পাশের ফ্ল্যাটে চলে যাবে গল্প করতে, পাশের ঘরে চলে যাবে, পাশের ফ্ল্যাটে চলে যাবে, একা থাকতেই পারবেন। টিভি আছে তো কি হয়েছে, টিভি কতক্ষণ দেখা যায়, ও গল্প করতে চলে যাবে। পালসেটিলা। এবার আসেন, এই রোগী এ কিন্তু গরম কাতর আবার শীত কাতরও, একদিকে গরম কাতর আবার কিন্তু শীত কাতরও। যখন তার ব্যথা বাড়ে, ব্যথা যন্ত্রণা যদি হয়, দেখবেন তার শীত তখন বেশি করবে। যত শীত তত ব্যথা, যত শীত তত ব্যথা, দিস ইজ পালসেটিলা। এটা কিন্তু আমরা জানি, আর যারা না জানেন এটা কিন্তু জেনে রাখবেন। তারপরে আসেন, এরা, এদের চোখে ঘন ঘন অঞ্জনি হয়, এটাও কিন্তু একটা লক্ষণ পালসিটিলার মানুষদের চোখে ঘন ঘন অঞ্জনি হয়। আমরা সাধারণত অঞ্জনি হলে কি দেই? অঞ্জনি হলে স্টাফিসেগ্রিয়া দিই, কিন্তু এটা কিন্তু পালসেটিলাতেও আছে। কিন্তু আপনাকে এই জন্য ডিডি করে বের করতে হবে যে কোনটা কোনটা পালসেটিলা আর কোনটা স্টাফিসেগ্রিয়া, ঠিক আছে? এটা আপনাকে বুঝতে হবে। আর আপনি যখন মাইন্ড টেকনিকে আসবেন, তখন দেখবেন যে এই স্টাই বা অঞ্জনি, এটা শুধু পালসেটিলা আর স্টাফিসেগ্রিয়ার মধ্যে নাই, যে কোনো মেডিসিনে হতে পারে, যে কোনো মেডিসিনে এর চোখের স্টাই বা অঞ্জনি হতে পারে। তখন তো আপনি মানে নদী থেকে পুরো সাগরে চলে গেলেন, আপনার নলেজ তো আরো বেড়ে গেল। কথাতে যুক্তি আছে। হোমিওপ্যাথিকে কি বলে? হোমিওপ্যাথি হচ্ছে এমনই একটা বিজ্ঞান, আপনি যদি রোগীর শুধু মেন্টাল ফিলিংটা বুঝতে পারেন যে এই রোগটা হয়েছে, তাতে তোমার অসুবিধাটা কি হচ্ছে, এই যে চোখে তোমার যে অঞ্জনি হয়েছে, এটাতে তো তোমার প্রবলেমটা কি, এটা একটু বলো, এটা একটু বলো। বলছে না, বলেন না, ওই যখন আমি ক্লাসে যাচ্ছি বা অফিসে যাচ্ছি, মানুষ শুধু এটা নিয়ে বারবার খোঁটা দেয়, এই কি হয়েছে, দেখতে বিশ্রী লাগে, এটা সেটা, হুম, এটা ঠিক করিস না কেন? এই যে মানুষ হয়েছে, আমার হয়েছে, তা ওদের এত টেনশন কি? ওরা এসে আমাকে এরকম বারবার বলে, এই যখন বলে আমার খুব বিরক্ত লাগে। তারপর আমি যখন আয়নায় এসে বাড়িতে দেখি যে আসলেই তো খারাপ দেখায়, বিশ্রী দেখায়, না, মন খারাপ হয়ে গেল, আসলেই তোমাকে বিশ্রী লাগতে দেখতেছে, মানে দেখতে খুব বিশ্রী লাগছে। যখন আয়নার মধ্যে এটা দেখে, যখন নিজে খুব স্যাড হয়ে যায়, তখন মেডিসিন চেঞ্জ হয়ে যায়, তখন কি হয়ে যাবে? নেটটা মেরে চলে যাবে। তাহলে দেখেন কোথায় ক্লাসিক্যাল থিঙ্কিং আর কোথায় মাইন্ড টেকনিকের বা মাইন্ড ফিলিং, যেটা সেটার থিঙ্কিং কোথা থেকে কোথায় গেল। আপনি ওখানে যদি স্টাফিসেগ্রিয়া দেন বা আপনি যদি পালসিটিলা দেন, কেস ফেইল। ওখানে আসল মেডিসিনটা কিন্তু ন্যাট্রামিউরে আছে। কিন্তু আপনি ক্লাসিক্যাল লেভেলে আপনি যে যখন এটা করবেন,
তখন কিন্তু অনেক কোয়ারিজে যেতে হবে যে আপনি লবণ খান কিনা, হুম, বা আপনি কি বলে আপনার কনস্টিপেশন আছে কিনা, বহুত কিছু শুনে কিন্তু নেটটা মিলে যাবেন। তিতা খান কিনা, কিন্তু শুধু এটা বললে কিন্তু হবে না। তিতা খাওয়া এটা অনেক মেডিসিনে আছে, লবণ খাওয়া অনেক মেডিসিনে আছে। কার্বোবেজে লবণ খায়, ইসে খায়, ফসফরাসের লবণ খায়, ক্যালকেরিয়া কার্বের লবণ খায়, এরকম বহুত আছে। তখন আপনার ক্যালকুলেশনটা কত জটিল হবে আপনি বুঝতেছেন? তো আপনার চেম্বারে যখন রোগী বেশি থাকবে, আপনি কি এত কষ্ট করে আপনি কেস টেকিং করবেন? আপনি যেন তাড়াতাড়ি ছেড়ে দিতে, তাড়াতাড়ি ছেড়তে গেলে কেসেরটা গেল। কিন্তু মাইন্ড টেকনিকে কি বলে, আপনার রোগী যদি চেম্বারে যদি 50 জনও বসে থাকে, 100 জনও বসে থাকে, একটা ছেড়ে আরেকটা যাবেন না। প্রয়োজনে ওরা পরের দিন আসবে। একটাকে ভালো করে সারান, একটাকে ভালো করে দেখেন, ওই একটাই আপনাকে ওই 50 জন এনে দিবে পরে, যদি সেরকম কেস উঠাতে পারেন। তো ঠিক আছে, আজকে আজকে মোটামুটি আমাদের আলোচনা এখানে শেষ করব। অনেক টাইম হয়ে গেছে, প্রায় 10টা বাজতে গেছে। আমার আর একটা অনলাইনে ক্লাস আছে, আমি সেখানে ঢুকবো। তো সবাই সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই ক্লাস যদি ভালো লাগে, আপনারা আমাদের সাথে যুক্ত হবেন, থাকবেন। আমাদের গ্রুপের নাম হচ্ছে মাস্টার মাইন্ড হোমিওপ্যাথি গ্রুপ। তো আপনারা আপনাদের আমন্ত্রণ নিমন্ত্রণ জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।